নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাসে করোনা সতর্কতা অনুষ্ঠানের সঙ্গে আপনারা পরিচিত এবং একেবারেই বলতে পারি যে আমরা শুরুর থেকেই যখন থেকেই আমাদের এই মহামারীর অবস্থা তৈরি হয়েছে তখন থেকে কিন্তু আমরা এই অনুষ্ঠানকে আপনাদের সামনে নিয়ে আসছি। আর উত্তরোত্তর কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানাচ্ছি আপনাদেরকে যে কিভাবে এই পদ্ধতি অর্থাৎ করোনা থেকে মানুষকে মুক্ত করতে আমাদের সুস্থতার জায়গায় নিয়ে আসতে কী পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, কত দূর এগোচ্ছে পরীক্ষা নিরীক্ষা, কতটা টিকাকরণের জায়গায় আমরা পৌঁছতে পাচ্ছি ইত্যাদি নানান রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কোভাস বসেছে, অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, কি হতে পারে আগামী দিনে, করোনা থেকে আদৌ আমাদের মুক্তি আছে কি নেই, সমস্ত নিয়ে আমাদের করোনা সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আজকে এই মুহূর্তে স্টুডিওতে সরাসরি রয়েছেন ডক্টর রাজদীপ সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর অফ মাইক্রোবায়োলজি অফ রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং রয়েছেন আপনারা এই মুহূর্তে কথা বলতে সরাসরি আপনাদের যা যা জিজ্ঞাসা রয়েছে এই রোগটাকে কেন্দ্র করে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং একেবারেই প্রথম সারির যোদ্ধাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা, তার সঙ্গে অবশ্যই প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এবং বাকিরাও রয়েছে। তো আপনারা ফোন করুন আমাদের সরাসরি কথা বলার ফোন নাম্বারে আপনাদের প্রশ্ন নিয়ে। অনেক স্বাগত জানাবো শাহকে অনুষ্ঠানে আসার জন্য। একটা কথা বলবো, যে আমি অনুষ্ঠানের শুরুতেই বললাম যে টিকাকরণ কবে হবে, কি বৃত্তান্ত। কোভিশিল্ডে ক্লিনিক্যাল টেস্ট স্টার্ট হয়েছে, বলছে কেন্দ্র বলেছে থার্ড যে কোভিশিল্ডে ক্লিনিক্যাল টেস্ট হবে সেটা যদি সফল হয় তবেই আমাদের টিকাকরণের জায়গা আসতে পারে। তো এটা তাও কতটা লং টার্ম প্রসিডিওর হতে পারে বলে মনে হচ্ছে? মোটামুটি যদি স্টেজ 3 ট্রায়ালটা যদি ভালো করে যায়, আরও মোটামুটি আমাদের 2 মাস থেকে 2.5 মাস ওয়েট করতে হবে, কারণ এটাই হচ্ছে ভাইটাল স্টেজ। এখন যখন প্রয়োগ করা হচ্ছে এই ভ্যাকসিনটা কতটা পোটেন্ট, সত্যি আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করতে পারছে কিনা, 1 নম্বর। নাম্বার 2, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নাকি। অনেক সময় কিছু কিছু ভ্যাকসিনে খুব মারাত্মক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেটাও দেখা হয়। তাই জন্য এই যে এখন দেওয়া হলো তার এগেনস্টে আমাদের এটাই দেখতে হবে যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নাকি, কতটা পোটেন্ট শরীরে ইমিউনিটি তৈরি করছে নাকি ভ্যাকসিন। তারপরে যদি সেটা যদি ঠিকঠাক থাকে, এই ট্রায়ালটা যদি পাস করে যায়, তারপরে কিন্তু ভ্যাকসিনটা মার্কেটে আসবে। মার্কেটে আসার পরে ব্যাপক হারে সেটাকে জনসাধারণের এগেনস্টে আমাদের ইঞ্জেকশন দিয়ে আমাকে সেটা ইমিউনিটি বুস্ট আপ করতে হবে। সম্প্রতি আমরা এরকমও খবর দেখছি যে আইসিএমআর এর পক্ষ থেকে যে নাইসেডে বায়োসেফটি লেভেল 2 ল্যাবে কোভাস বসছে। প্রথমত অনেক আম জনতার মাঝে এই তথ্যটা এখনো ক্লিয়ার নয় যে হোয়াট ইজ কোভাস এবং কি হতে পারে এর থেকে আমাদের। এখন অনেক রকমের মেশিন আছে, তো যেমন পিসের মেশিনগুলি, কিছু কিছু বায়োরাডের মেশিন আছে। তবে কোভাস একটা কোম্পানি নতুন মেশিন নিয়ে আসে। এটা সুবিধাটা হচ্ছে আমি একসময় অনেক টেস্টিং করতে পারবো। আমাদের যেটা পিসের মেশিন আছে, ম্যাক্সিমাম আমরা একটা টাইমে 96টা করতে পারি। ধরুন আমি যদি পার ডে যদি 3টে বা 4টে শিফট করি, দ্যাট ইজ মনে হয় 4 × 96, এরকম করে করে যদি পুরো ইউজ করতে পারি, গ্রস আমি দিনে 1000 থেকে 2000 করতে পারি। কিন্তু এই অটোমেটিক যে কোভাস যেটা আছে সেটা আমি প্রায় দিনে আমি ঠিকঠাক করে চালাতে পারি, 3 থেকে 4000 আমি টেস্টিং করতে পারি। এই জন্যই আমাদের এই কোভাস মেশিনটা দেওয়া হয়েছে অনেক জায়গাতে, যাতে আমরা ব্যাপক হারে এই টেস্টিংটা, যেটা আগে আমাদের প্রবলেম ছিল টেস্টিং হচ্ছে না, এখন সেটাকে বাড়ানোর জন্যই মেশিন নিয়ে আসা হচ্ছে, যাতে মানে সিঙ্গেল ডেতে 4000-5000 আমার স্যাম্পেল তৈরি হওয়া যায়। অনেক জায়গায় শুরু হয়ে গেছে মেশিনটা, অনেক জায়গায় হয়তো আসবে ইন ফিউচার, সেটা আমরা ওয়েট করছি। আর যা আমাদের এক্সিস্টিং ফেসিলিটি যেগুলি আছে, আরটিপিসিআর যে বায়োরেড মেশিন, অন্যান্য মেশিন দিয়ে যেগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু অনেকটাই আমরা ভালো ফল পাচ্ছি। এখন অনেক আমাদের স্যাম্পেল নাম্বারটাও বেড়েছে, স্যাম্পেল নাম্বার বাড়ছে, টেস্টিং বাড়ছে, তাতে তত আমাদের হয়তো এখন যে অনেকে যেটা আতঙ্ক করছে আমাদের কেস নাম্বার বাড়ছে কেন, টেস্টিংটা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এখনও আমাদের এখানে জনসচেতনতার একটা ভাবটা অনেকটা কম। তার জন্যে আমাদের এই সমস্তগুলি টেস্টিং করে করে আমার জানতে হবে কোন পেশেন্টটার কোভিড-19 পজিটিভ কি পজিটিভ না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তারা কি সিমটোমেটিক না অ্যাসিমটোমেটিক, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা করতে সুবিধা হবে। এই যে কোভাসের কথা বলছিলাম বা এই যে নতুন ধরনের ট্রিটমেন্টের কথা বলছি, যে অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, একসাথে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কতজন মানুষের টেস্ট করা যেতে পারে বা রিপোর্ট পাওয়ার জন্য? এখন অ্যান্টিজেন টেস্টিংটা কি, আমরা এতক্ষণ যেটা বলছিলাম পিসিআর টেস্টিংয়ের মধ্যে আমি এই ভাইরাসের আরএনএটা দেখতে আছে কি না সেটা জানা যাবে, সেটা একদম স্পেসিফিক। আর নাম্বার সেকেন্ড যেটা এখনকার খুব করা হচ্ছে অ্যান্টিজেন টেস্টিং করে কি খুব তাড়াতাড়ি করা যায়, 15 থেকে 30 মিনিটের মধ্যে রেজাল্ট। যেখানে আমি স্যাম্পেল টানছি সেখানেই রিপোর্টটা আমি করে দিতে পারছি 30 মিনিটের মধ্যে। পেশেন্টকে ওই 6 ঘন্টা বা 7 ঘন্টা বা 24 ঘন্টা, অনেক সময় অনেক জায়গায় দিতে 38 ঘন্টা 2 দিন দেরি হচ্ছে, সেটা আর হবে না। আমরা সঙ্গে সঙ্গে টেস্টিং করছি, সেটা পোর্টালে তুলে দিচ্ছি, আইসিএমআরে তুলে দিয়ে আমি রিপোর্টটা সঙ্গে সঙ্গে জানাতে পারছি পেশেন্টকে বা পেশেন্টের বাড়ির লোককে বা আমাদের স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকেও জানানো হচ্ছে যে পেশেন্টের আমি অ্যান্টিজেনটেক ব্যাপারটাকে হাইলি স্পেসিফিক টেস্ট, এটা অনেকটা পিসিআরের মতোই। এখন আমরা এই টেস্টিংটা শুরু করেছি বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে। এই টেস্টিংটার সুবিধা একটাই, যেটা খুব র্যাপিড টেস্টিং, তাড়াতাড়ি বলে দেবে পেশেন্টের
আমার কোভিড-19 অ্যান্টিজেনটা ঢুকেছে কি ঢোকেনি। এটার হচ্ছে আমার তাৎপর্য এটাই, যদি ধরুন আমার পেশেন্টের কোভিড-19 টেস্টিংটা হলো, অ্যান্টিজেন যদি অ্যান্টিজেন পজিটিভ হয় তাহলে সেটা পজিটিভ, নেগেটিভ হলে কিন্তু আমাকে সেটা আরটিপিসিআর দিয়ে কনফার্ম করতে হবে। একদম। এবং বিশেষ করে বলবো এই যে কোভাক্সের কথা এই প্রসঙ্গ তুললাম, যে সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু উদ্বোধন করেছেন, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, ইউপি রয়েছে, নয়ডা ইত্যাদি জায়গাতে। এবারে বিষয়টা হচ্ছে যে এই যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা হচ্ছে এবং তার মধ্যে যে 20-30 মিনিটে রেজাল্ট পাওয়া যাবে, কারণ যেটা আমাদের বোধহয় সম্ভবত আগে 3 থেকে 5 দিন লাগতো রেজাল্টটা আসতে, এবং এইটা জানার পরে আমাদের কত দ্রুততার সঙ্গে এই কোভিডটাকে কন্ট্রোলে করা যেতে পারে বলে মনে হচ্ছে? এবার যদি কোনো পেশেন্টে, অনেক সময় এরকম পেশেন্ট আসে যাদের ধরুন আমার জ্বর আছে, কাশি হচ্ছে, পিসিআর টেস্টিং অনেক সময় নেগেটিভ চলে আসে একটা সিম্পল একটা টেস্টে। এই জন্য আমরা বলি তখন কি 2-3 বার করতে। অনেক সময় পিসিআর টেস্টিংয়েও যদি স্যাম্পল ঠিকঠাক করে টানা না হয়, সেক্ষেত্রে আমার 2 বার টেস্টিং করি, 3 বার টেস্টিং করি। সুতরাং সে সমস্ত জায়গায়, আর তার সঙ্গে সঙ্গে যদি কোনো সিমটোমেটিক পেশেন্ট থাকে, তাদেরকে হয়তো পিসিআরে অনেক দিন টাইম লাগছে আমার রিপোর্ট আসতে। অনেক সময় আগে যারা প্রবলেম হচ্ছে অনেকেই বলছে 3 দিন লাগছে, কিন্তু এখন আমরা চেষ্টা করছি উইদিন 48 আওয়ার্সের মধ্যে পজিটিভ রিপোর্ট, আর নেগেটিভ হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে। এখন স্যাম্পল যদি ব্যাকলগ যদি বেড়ে যায় বা পেন্ডিং যদি বেড়ে যায়, তাহলে আমাদের সেক্ষেত্রে হয়তো 3-4 দিন লাগছে। এটা উচিত নয়। আমরা এখন একদম করার নির্দেশ আছে যে 24 ঘন্টার মধ্যে নেগেটিভ রিপোর্ট, আর পজিটিভ রিপোর্ট হচ্ছে আমার 48 ঘন্টার মধ্যে দিয়ে দিতেই হবে। সেক্ষেত্রে আমরা বলবো, যদি আমার কোনো পেশেন্টের খুব একদম খুব তাড়াতাড়ি রিপোর্ট চায়, যে জানতে চায় যে আমার হয়তো কোন ধরুন একটা পেশেন্টের অপারেশন হবে, অ্যাপেন্ডিক্স অপারেশন বা লেবার পেশেন্ট আছে, তার সিজার হবে, সে কি কোভিড-19 আক্রান্ত, বা এমন কোনো পেশেন্ট ধরুন নিউমোনিয়ায় ভুগছে, 60-এর বেশি বয়স, তার সুগার আছে, তাড়াতাড়ি রিপোর্ট চাই, কারণ এটা করলে আমার টেস্টিং করলে আমার নিউমোনিয়াও বোঝা যাবে, অন্য কোভিড-19 তা আছে নাকি সেটাও বোঝা যাবে। সেক্ষেত্রে আমরা বলবো যে আগে আমার টেস্টিংটা করলে সুবিধা, কারণ রিপোর্টটা আমি টেস্টিংটা 30 মিনিটে আমি রিপোর্টটা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে তাৎপর্য হচ্ছে আমার অ্যান্টিজেন টেস্টিংয়ের। আর পিসিআর যেটা বলেছি, এটা অবশ্যই স্পেসিফিক টেস্ট, 98%, মানে এটা যদি পজিটিভ মানে একদম শিওর শট হলমার্ক টেস্ট, কিন্তু এটার জন্য আমাকে এখন 38 ঘন্টা ওয়েট করতে হচ্ছে পজিটিভ রিপোর্টের জন্য। বিশেষ করে ডাক্তারবাবু, এই যে আমাদের একটা এখন যা সিচুয়েশন চলছে, আমরা দেখছি মৃত্যুও হচ্ছে, আক্রান্তও হচ্ছে, সুস্থতার হারও বাড়ছে। এবার প্রশ্নটা এখানে দাঁড়াচ্ছে, এই যে যারা সুস্থ হচ্ছে, এমন আমরা দেখছি হোম আইসোলেশনে রয়েছে যারা আফটার 14 ডেজ তারা সুস্থ হয়ে যাচ্ছে, আবার এমন পেশেন্ট রয়েছে যারা 14 ডেজ পেরিয়ে যাচ্ছে, তারা সুস্থ হচ্ছে না, তারা হয়তো কিছু ক্ষেত্রে সিরিয়াস হচ্ছে, কিছু ক্ষেত্রে কিন্তু একই কন্ডিশন চলছে। এই ব্যাপারটা হচ্ছে কেন? এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন একটা পেশেন্টের কোভিড-19 হলো, ইনফেকশন হলো, এবার তার বডিতে কেমন আমার ইমিউন রেসপন্স, যদি পেশেন্টের ইমিউন স্ট্যাটাসটা ভালো না থাকে, তাহলে হয়তো ভাইরাসটার সংক্রমণটা আরও বাড়তে থাকে। এটা এখন কতটা ভাইরাস সংক্রমণ হচ্ছে সেটা নির্ভর করবে পেশেন্টের স্ট্যাটাস নিয়ে, তার ইমিউন স্ট্যাটাস 1 নম্বর, সে যখন কোনো পেশেন্টের থেকে আক্রান্ত হয়ে তার বডিতে কত ভাইরাল লোড ছিল 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আর অন্য কোনো ডায়াবেটিস বা অন্য কোনো রোগ আছে নাকি। এতগুলি মিলিয়ে পেশেন্টের যে ধরুন একটা পেশেন্ট এক্সপোজ হলো, সেটা নির্ভর করবে হচ্ছে সে কত দিনে আমার ইনফেকশনটা তার বডিতে হবে। মোটামুটি দেখা গেছে 5.2 ডেজ ইনকিউবেশন পিরিয়ড, মিনিমাম একটা 3 থেকে 6 দিন লাগে। এখন কীরকম প্রোগ্রেস করবে তার অনুযায়ী হচ্ছে পেশেন্টের ইমিউন স্ট্যাটাসের পুরো উপর নির্ভর করবে। এখন কিছু পেশেন্ট অ্যাসিমপ্টোমেটিক থেকে যাচ্ছে, কিছু পেশেন্ট হালকা সিমটোমেটিক জ্বর কাশি থাকছে, আর কিছু পেশেন্ট যাদের ইমিউন স্ট্যাটাস খুব খারাপ বা তার সঙ্গে সঙ্গে ধরুন হাঁপানি আছে বা সুগার আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে মারাত্মক রকমের ধরে যায়। এই জন্য আমাদের মাইল্ড, মডারেট আর সিভিয়ার। এই মাইল্ড মডারেটের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মাইল্ডকে আমরা বলি, বা যারা হালকা কোনো সিমটমস নেই, অ্যাসিমটোমেটিক বা মাইল্ড ইনফেকশন, হোম আইসোলেশন করুন। আর যদি মডারেট টু সিভিয়ার থাকে, তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে ট্রিটমেন্ট করতে শুরু করুন। তার মানে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে এই ডিফারেন্সিয়েটটা করা হচ্ছে। যেমন সিভিয়ারিটি কে বুঝবো, ধরুন একটা পেশেন্টের কাশি কমছে না, তা আমি একটা সিটি স্ক্যান করলাম, থোরাক্সে দেখলাম যে আমার বুকে নিউমোনিয়া হয়ে আছে, তার সঙ্গে সঙ্গে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে না, আমাদের পেশেন্টের যে ভাইটাল স্ট্যাটাসগুলি গন্ডগোল হচ্ছে, তখন আমি সেই পেশেন্টকে অ্যাডমিশন করে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। এরকমও উদাহরণ পাওয়া গেছে যে সম্প্রতি তো আমাদের দুটো একসঙ্গে চলছে, এক হচ্ছে করোনা, 2 ডেঙ্গি। এখন তো ডেঙ্গিরও প্রকোপ বাড়ছে, এবং ডেঙ্গিতে অলরেডি একটি বাচ্চা কিন্তু অ্যাফেক্টেড হয়েও গেছে, এবং একটি জায়গায় একটি বাচ্চাও মারা গেছে। তো এবার মুশকিলটা হচ্ছে, ডেঙ্গি আক্রান্ত আমি না আমি করোনা আক্রান্ত, মানুষ কনফিউজড। কারণ সম্প্রতি এরকম একটা নিউজ এসছে যে একজন টাইফয়েডের রোগী, তার জ্বর কমছে না, তার টেস্ট হয়েছে, সে টাইফয়েড ধরা পড়েছে, এরপর তাও কন্টিনিউয়েশন রয়েছে জ্বরের, ফলে আবার যখন তার কোভিড টেস্ট হলো, ধরা পড়লো সে কোভিড পজিটিভ, কিন্তু আফটার 14 ডেজ সে কিন্তু সুস্থ হয়ে গেল। এই জায়গাটা আমার একটা প্রশ্ন। এবার কি হয়, কোভিড-19 পেশেন্ট, ধরুন একটা পেশেন্ট জ্বর নিয়ে, টাইফয়েড হতে পারে, তার ডেঙ্গু হতে পারে। এবার যখন প্রোটোকল হচ্ছে, যদি কোনো এরকম জ্বর থাকে, তাদেরকে সব টেস্টিং করানো হয় একসঙ্গে। আমার দেখতে হবে বডিতে আমার রক্তে ইনফেকশন আছে নাকি 1 নম্বর, তার সঙ্গে সঙ্গে আমি টাইফয়েড করলাম, ডেঙ্গু করলাম, ম্যালেরিয়া করলাম, তার সঙ্গে সঙ্গে কোভিড-19 এখন যেটাকে এখন হলমার্ক হয়ে গেছে, সবাইকে পাঠাতে হবে। এবার কী হচ্ছে, ধরুন
অনেক সময় দেখা যায় একটা পেশেন্টের ডেঙ্গু ফলস পজিটিভ হতে পারে কোভিড-19 যদি থাকে। অনেক সময় দেখতে পাচ্ছি ডেঙ্গু পজিটিভ আমার টেস্টিংয়ে পেয়েছি, আবার এদিকে তার জ্বর কমছে না, কিন্তু দেখা গেল পরবর্তীকালে কোভিড-19টা পজিটিভ হয়ে গেল। কেন হচ্ছে? এক নম্বর ধরুন দেখাই যায় যে 30% কেসে কিন্তু নেগেটিভ হতে পারে পিসিআর, প্রথম পিসিআর। এবার আস্তে আস্তে আমি যদি সিরিয়ালি আমি যদি করতে পারি 2 বা 3টে পিসিআর করতে পারি, ওটা পজিটিভ বেরোবে। আর এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে স্যাম্পেল টেস্ট, মানে যখন কালেকশন করবো ঠিকঠাক জায়গা থেকে যদি কালেকশন করতে পারি তাহলে কিন্তু পজিটিভিটি রেটটা আরও বাড়ে। সুতরাং 1 নম্বর 30% আমার নেগেটিভ হতেই পারে, আর 2 নম্বর হচ্ছে স্যাম্পেল কালেকশনের উপর নির্ভর করবে। সুতরাং এই সময় যদি এরকম হয় ডেঙ্গু, টাইফয়েড বা ম্যালেরিয়ার সঙ্গে যদি কোভিড-19 হয়, তার জন্য একটা স্বাস্থ্য মন্ত্রক একটা বিজ্ঞপ্তি জারি করেছে কী করতে হবে, প্রত্যেকটা ডাক্তারবাবুকে বলা হয়েছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পাশাপাশি শুধুমাত্র কোভিড-19 করলেই চলবে না, এই সমস্ত সাইমালটেনিয়াস টেস্টিংও করে যেতে হবে। যদি আমার সিমটমস মনে হয় যে এটা কোভিড-19 সঙ্গে অন্য কিছু আছে, তো ডেঙ্গুর একটা কিছু সিমটমস থাকে যেমন যেটা কোভিড-19 থাকে না, যেমন একটা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর উঠছে, তার সঙ্গে চোখের পিছনে ব্যথা, এগুলো দেখতে হবে তার সঙ্গে সঙ্গে। আচ্ছা, এটা ডেঙ্গির ক্ষেত্রে ডেঙ্গির ক্ষেত্রে। আর কোভিড-19 অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থেকে 14 দিনে ভালোও হয়ে যায়। তাই জন্য যদি চলেও আসে কোনো ভয় পেলা চলবে না, আমার ডেঙ্গুটাকেও ট্রিটমেন্ট করতে হবে সাইমালটেনিয়াসলি, আর কোভিড-19টাকেও দেখতে হবে যে কবে এটা নেগেটিভ হয়েছে। সাধারণত যদি কোনো পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক থেকে 14 দিনের মধ্যে ভাইরাসটা ক্লিয়ার হয়ে যায়, আর যদি মডারেট টু সিভিয়ার থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু 28 দিন লাগে, 4 সপ্তাহ লাগে ভাইরাসটা ক্লিয়ার হতে। আরেকটা প্রশ্ন রসা, সেটা হচ্ছে যে এই যে আমাদের মৃত্যুর যদি আমরা একটা পরিসংখ্যান বার করি, সেই ক্ষেত্রে যদিও আমি বলবো যে মৃত্যুর তো পরিসংখ্যান অনেকটাই কম আক্রান্তের থেকে, সেই অ্যাসপেক্টে বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মৃত্যুর যখন আমরা পরিসংখ্যান দেখছি, কিছু ক্ষেত্রে আমরা দেখছি হয়তো তার হার্ড ইমিউনিটি সেরকম লেভেলের নেই, সম্ভবত কিছু ডক্টরস আমাদের সেভাবে জানাচ্ছে যে তার জন্য সে অ্যাফেক্টেড হয়ে গেছে এবং তার একটা ফ্যাটাল কন্ডিশন এসছে। কিছু ক্ষেত্রে এরকম বিষয়ে দেখা যাচ্ছে যে তার ফ্যাটাল কন্ডিশন এসছে তার চূড়ান্ত অসচেতনতার জন্য। তো এই জায়গাটা যদি একটুখানি হাইলাইট করেন। কখন একটা কোভিড-19 পেশেন্ট মারা যেতে পারে? 1 নম্বর হচ্ছে যেটা আপনি বললেন, অবশ্যই তার সর্দি কাশি হয়েছে, জ্বর, সে ডাক্তারবাবু যাচ্ছে। এখন বহু পেশেন্ট আছে আটকে রাখছে, যাবো না আমি। এমনি অনেকেই বলা হয়েছে যে আপনি বাড়িতে থাকুন, এই করুন, কমে যাবে, টেস্টিং করতে হবে না, কমে গেল। এই একটা প্রবলেম হচ্ছে। এমন একটা সময় পেশেন্ট আসছে হাসপাতালে, তখন প্রায় অনেকটাই আমার ফুসফুসে গন্ডগোল শুরু হয়ে গেছে, অন্যান্য অর্গানসগুলো ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে বাঁচানো সম্ভব হচ্ছে না। 2 নম্বর, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস, সুগার, কিডনি বা শ্বাসকষ্ট থাকে, সেক্ষেত্রে ওকে একটু জোর দিতে হবে, এমফাসিস দিতে হবে যে তাদের যেন এরকম যদি জ্বর আসে এই সময়টা, তাদের কিন্তু ইমিডিয়েটলি টেস্টিং করতে হবে, কারণ টেস্টিং ফেসিলিটি এখন অনেক বেড়ে গেছে। আর বাদবাকি সময় এই যে সমস্তগুলো এখন প্রবলেমগুলো চলছে, যে কোনোভাবে যদি যে কোনো সময় যদি এই সময় জ্বর আসে, আমাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, একটু বলতে হবে যে আমাদের এই অবস্থা। এখন হেল্পলাইন চালু করা আছে, তার সঙ্গে সঙ্গে যা সমস্যা সব ওই নাম্বারে বলতে হবে। যে তাও যদি না হয়, তাহলে আমাদের যা নিকটবর্তী যে আছে পাশে যারা জেনারেল ফিজিশিয়ান আছে, তাদেরকেও বললেও মোটামুটি সমস্যাটা মিটে যাবে। আমি অবশ্যই আপনাদের একটা কথা বলবো, যারা যথেষ্ট যারা কেন আমরা প্রত্যেকেই এখন এই ভাইরাসের বিষয় নিয়ে খুব চিন্তিত, এবং আগামী দিন নিয়েও আগামী ভবিষ্যৎ নিয়েও খুব চিন্তিত যে কি হতে পারে, কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি। তার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা ওপারে যারা রয়েছেন, কোনো যদি আপনাদের কোয়ারিজ থাকে, কিছু যদি মনের ভিতর থাকে যে এটা হলে কি এটা হলে কি সেটা, তাহলে অবশ্যই আপনারা সরাসরি ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ডক্টর সাহা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য, এবং অবশ্যই তার কিন্তু উত্তর আপনারা পেয়ে যাবেন। আবার একটা প্রশ্নের ক্ষেত্রে যাই, একটু অন্যভাবে যাচ্ছি রোষা, সেটা হচ্ছে এই যে আমাদের লকডাউন পিরিয়ড চলছে, এবং এটা একটা স্ক্যাটার্ড লকডাউন পিরিয়ড চলছে, কারণ সপ্তাহে হঠাৎ করে মাঝখানে হচ্ছে লকডাউনটা, আবার সেটা শিথিল হচ্ছে, আবার লকডাউন হচ্ছে। এই যে শিথিলতার মাঝখানে লকডাউন, এটাতে কি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে? সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে কি? এরকম উইকে 2 দিন যদি করা হয় লকডাউন, এটা একটা হয়তো প্রিন্সিপাল থাকতে পারে। অনেকে যেটা বলছেন যে ব্রেক করো চেনকে, 1 দিন যদি বা 2 দিন যদি কোনো এরকম প্রবলেম হয়, মানে এটাকে আমাকে ব্রেক করতে হবে চেনটাকে, ইনফেকশনটাকে, তাহলে হয়তো কিছু পপুলেশন বেঁচে যেতে পারে। কিন্তু যদি সামগ্রিক হারে যদি এরকমভাবে এখন যদি কেস নাম্বার বাড়তে থাকে, তাহলে মনে হয় যদি গোটা যদি আমার 14 ডেজ বা 10 থেকে 14 দিন যদি টানা যদি লকডাউন করা যায়, তার সঙ্গে 4 ঘন্টা 5 ঘন্টা যদি অ্যালাউন্স দেওয়া যায়, বাদবাকি সময় লকডাউন করা যায়, তাহলে কিন্তু এই যে ব্যাপক হারে যেটা ইনফেকশন হচ্ছে আমাদের এই রাজ্যে, সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে। আর যদি এরকমই করতে হয়, যে এরকম যদি থাকে যে জাস্ট একটা ইনস্ট্যান্ট, অনেকেই জায়গায় যেটা করে যে একটা দিন বন্ধ করে চেনটা ব্রেক করে দিন, তাহলে হয়তো ইন ফিউচার অনেক পপুলেশন কমে যাবে। সো দুটো ক্ষেত্রে মানা যেতে পারে। কিন্তু আমি মনে করি যদি
আরও লকডাউনটা যদি একটু বেশি করে বাড়ে, মানে বেশি দিন ধরে সপ্তাহে 3 দিন যদি করা যায় তাহলে আরও ভালো হয়। মানে আমি ধরুন কথা বলছি, ধরুন বুধবার ধরুন লকডাউন, বুধবার লকডাউন, বৃহস্পতি শুক্র লকডাউন নেই, ধরুন আবার শনিবার লকডাউন, আবার রবিবার সোমবার নেই। আমার বক্তব্য হচ্ছে যে এই যে স্ক্যাটার্ড ওয়েতে লকডাউন হচ্ছে, এটাতে কি আদৌ চেনটা ব্রেক হচ্ছে? আমি আসছি একটা ফোন নিয়ে, জাস্ট আপনার এই উত্তরে ফিরছি আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে চিত্রা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে ধরুন এই যে করোনার বিষয়ে যে আমরা যে একটা ভীত সন্তুষ্ট যে আমাদের এটা হলে কি করব কি না করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা আবার এদিকে শুনছি যে এই করোনার যে ভ্যাকসিন নাকি এখনো বেরোয়নি, তাহলে আমাদের যে ট্রিটমেন্টটা হচ্ছে বা সারছে, তাহলে কি করে সারছে? বা এই যে বড় বড় নার্সিং হোমে এত এত টাকা বিল করছে, আমার এই মানে কৌতূহলটা এই জায়গাটা যে তাহলে এই জিনিসটা কি চলছে। আচ্ছা বুঝেছি। শুনতে থাকুন আপনি। ভ্যাকসিন আসেনি, সুতরাং আমাদের 3টে জিনিস ভালো করে যেতে হবে। 1 নম্বর হচ্ছে অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরবেন, 2 নম্বর হচ্ছে স্যানিটাইজার ইউজ করবেন, 3 নম্বর এখন অনেক জায়গায় যে সমাবেশগুলি হচ্ছে যেন মনে হচ্ছে সমাবেশে কিছু হবে না, অনেক জায়গায় দেখবেন ছোটো 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 সমাবেশ হচ্ছে, সেটাকে এড়িয়ে চলুন। সেগুলোকে যদি এগুলোকে এড়িয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আপনার এক্সপোজ হওয়ার চান্সটা অনেকটা কম। বাড়িতে থাকুন যতক্ষণ, আমার যদি একান্তই না বাইরে বেরোনো হয় বেরোবেন না, আর যেটুকু কাজ করে চলে আসুন। আর যদি আপনি নিজেকে পরিষ্কার রাখতে পারেন, হাত পাত ভালো করে পরিষ্কার করতে পারেন, তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। আর যেটা বললেন বাইরে কীরকম টাকা, এখন ব্যাপারটা হচ্ছে কি এখন দুটো রকম আছে, গভর্নমেন্ট সেট আপও আছে, তার সঙ্গে প্রাইভেট সেট আপও আছে। সব জায়গায় কিন্তু টাকা ফিক্স করে দিয়েছে। এখন সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আপনি ওই হেল্পলাইন নাম্বারটা আছে, আর তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, কোন হসপিটালে কত বেড আছে সেরকম অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে ভালো থাকবেন। আর অবশ্যই যদি আপনার হালকা জ্বর কাশি থেকে কিচ্ছু করতে হবে না, ডাক্তারবাবু পরামর্শ নিন, বাড়িতে থাকুন হোম আইসোলেশনে 10 দিন মিনিমাম, ভালো হয়ে যাবেন আপনার। এখন এটাও বলা হয়েছে যে রিপিট টেস্টিং, আমি যে একবার পজিটিভ হলেও তারপর টেস্টিং না করলেও হয়, করার দরকার নেই। এমনি পেশেন্টটা আমি বলেছি 10-14 দিন পরেই ভাইরাসটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ওই যে 10 দিন আপনি বাড়িতে আছেন ভালো করে মেনে চলুন, যা যা হোম আইসোলেশনের যে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল আগেও বলা হয়েছে, যদি মেনটেন করলে কিন্তু ওনার ইনফেকশনটা ইন ফিউচার চান্সটা কম হবে। সম্প্রতি গত 24 ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট রিপোর্ট এসছে 6 লাখের ওপর যে টেস্ট করা হয়েছে, তার মধ্যে কিন্তু পজিটিভ সংখ্যা সব থেকে বেশি, 52,000-এরও ওপর সম্ভবত। তো সেইখানে এখন বলা হচ্ছে যেটা আশার আলো দেখা যেতে পারে যে সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কন্ট্রোল হচ্ছে। তো এই জায়গায় কি বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে আমাদের দেখতে হবে সংক্রমণ তো হচ্ছে কতটা পার্সেন্ট, আমি ধরুন একটা কমিউনিটিতে কতটা পার্সেন্ট সংক্রমণের এগেনস্ট ইমিউনিটি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমার হার্ড ইমিউনিটি বলে। সেটা দেখতে গেলে এখন অনেক জায়গায় টেস্টিং করা হচ্ছে আইজিজি মেথডে। এই টেস্টিংগুলো যদি বেশি হারে দেখতে পাওয়া যায় যে অনেক পজিটিভ হচ্ছে আইজি, তার মানে ভালো ব্যাপারটা, মানে কি ওই জায়গায় সংক্রমণ এমন অনেক পেশেন্টের হয়েছে, তারা ভালো হয়ে গেছে, পজিটিভিটিও আইজিজি আমাদের বডিতে তৈরি হয়েছে, তার মানে এই জায়গাটা অনেকটাই হার্ড ইমিউন, মানে এই ভাইরাসের এগেনস্টে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে। যে জায়গায় এরকম হয়নি তাহলে বুঝতে হবে তারা কিন্তু সাসেপ্টেবল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তারা কিন্তু এই ইনফেকশনে কিন্তু অতটা ইমিউন নয়। আইজিজি নেগেটিভ মানে ভালো নয় ব্যাপারটা, আইজিজি পজিটিভ মানে ভালো, সে হয়তো আগে ইনফেকশনটা হয়েছিল অ্যাসিমটা ভালো হয়ে গেছে, মানে ওভারঅল আমার ওই জায়গাটায় ইমিউনিটি বাড়ছে। তাই না আইজিজি টেস্টিংটা এখন যদি করা যায়, অনেক জায়গায় হচ্ছে, এখনও যদি এটা ব্যাপক হারে আরও করা যায় অ্যান্টিজেন টেস্টিংয়ের মাধ্যমে, তাহলে বোঝা যাবে কমিউনিটিতে কীরকম আমার হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে। আসবো আমরা আবার। হ্যালো হ্যালো, আমার তো ফেব্রুয়ারি মাসে ধরেন 1 মাস ধরে কাশি ছিল, বুঝছেন? আচ্ছা আপনি কে বলছেন? আপনার নাম আর জায়গাটা বলুন। দিল্লি থেকে বলছি, আমার নাম ছায়া বাগচি। আচ্ছা হ্যাঁ বলুন, কি বলছিলেন? আমার তো 1 মাস আগে একমা ধরা পড়ছিল, মানে অ্যালার্জি একমা যেটা বলে, আমার শুকলা কাশি ছিল 1 মাস ধরে, বুঝছেন? তো তখন আমাকে ডাক্তার একটা মেশিন দিয়েছিল স্প্রে করার জন্য মুখে। এক জায়গায় খুব মানে লাফাচ্ছিল, পেন হচ্ছিল, তখন শিলিগুড়ি ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করছিলেন, ফটো তুলছিলেন। তো একটু আমাকে বললো আপনার কাজটাই কিন্তু প্রবলেম ধরা পড়লো, যে আমাকে অ্যাম্পোসিলিন পোস্টার একটা সিরাপ দিছিল। তারপরে ওটা হওয়ার পর পেন খুব উঠে যায়, তখন আবার বিভিন্ন ধরনের আমাকে অ্যালার্জি ধরনের সিরাপ, অ্যালার্জি ট্যাবলেট, ওষুধ, তারপর আপনার তো অনেক রকম ট্রিটমেন্ট দিয়েছিল, বুঝছেন? হ্যাঁ এখন সমস্যা কি, আপনার কি হচ্ছে সমস্যা? আমি নর্মাল আছি, কিন্তু আমার একটা আসন্ন ভাই কি বলুন তো, যদি আমার জ্বর হয় ওই 1 জিনিসটা যদি আমার আসে, তাহলে কি আমি মেশিনটা ইউজ করবো?
শুনতে থাকুন। ঠিক আছে, আমি আপনি বুঝেছি, শুনতে হ্যাঁ। থাকুন, বলছেন। ওনার একটা কাশি হয়েছিল, একটু অ্যালার্জির সমস্যা আছে, ওই জন্য ডাক্তারবাবু ওনাকে একটা ইনহেলার দিয়েছিল। সেটা নিয়ে এখন উনি ভালো আছেন। ওনার কোশ্চেনটা হচ্ছে ওইগুলি এখন ফিরে আসার কন্টিনিউ জন্য, হ্যাঁ, continue করুন। কন্টিনিউ করবে। যদি ওনার মনে হয় যে এখন একটু হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে বা এই অ্যালার্জি, এখন তো বাইরে এমনিতেও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা যদি লেগে থাকে এরকম, নাক বন্ধ হয়ে থাকে, তার সঙ্গে একটু অ্যালার্জি ওষুধ খেতে পারেন উনি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি মনে করেন যে শ্বাসকষ্ট হচ্ছে বা উনি ডাক্তারবাবু যদি মনে করেন যে ইনহেলারটা চলবে, তাহলে চলুক, কোনো অসুবিধা নেই। ডক্টর সাহেব, যেটা আমি প্রশ্ন করছিলাম একটু আগে, যে এই যে আমাদের ধীরে ধীরে সুস্থতার হার বাড়ছে, আপনি বলছেন হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে এবং সেটা একটা পজিটিভ। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে প্লাজমা ব্যাংকিং হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাদের যাদের হার্ড ইমিউনিটি অলরেডি মানে সংক্রমণ, আমি হার্ড ইমিউনিটি বলবো না, যারা নিজের থেকে ইমিউন পাওয়ার অনেকটাই স্ট্রং বেরিয়ে আসতে পেরেছে, এটা কি ম্যান্ডেটরি যে তাদেরকে সেটা দান করতে হবে, মানে করলে বাকিরা সুস্থ হবে, এরকম কোনো না, বিষয়? প্লাজমা থেরাপির আবার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। এখন যারা যে সমস্ত পেশেন্ট রিসেন্টলি কোভিড-19 থেকে ভালো হয়ে উঠেছেন, 1 নম্বর তারা দিতে পারেন প্লাজমা, কিন্তু দেওয়ার আগে উচিত একটা আবার কোভিড-19 করা, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে রিইনফেকশন হচ্ছে। ফিরে সেক্ষেত্রে আমরা বলবো যে যে দিতে চায় তাকে একবার কোভিড-19 করুন, যদি ওটা নেগেটিভ আসে তাহলে সে প্লাজমা দিতে পারে, কিন্তু তার বয়স, তার ওজনটা 50 কেজির বেশি হবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য এরকম অন্যান্য অনেক কিছু 50 কেজি বেশি হবে, অনেক কিছু ক্রাইটেরিয়া অন্যান্য টেস্টিং করা হয়। যেমন ধরুন হেপাটাইটিস বি থাকা চলবে না, HIV থাকা ইনফেকশন চলবে না, ম্যালেরিয়া থাকা চলবে না, অনেক এই সমস্ত টেস্টিং করে যদি সে ফিট হয় তাহলে সে কিন্তু প্লাজমা দিতে পারে। ডায়াবেটিক পেশেন্টরা দিতে হ্যাঁ, পারে? ডায়াবেটিক পেশেন্ট দিতে পারে, তবে আমরা বলবো যেহেতু ওর ইমিউন পাওয়ারটা ওনার বডিতে কম, ঠিক আছে, কিন্তু যারা নর্মাল পেশেন্ট, ভালো পেশেন্ট, যারা আমার কোভিড-19 থেকে ভালো হয়ে গেছে, তারা কিন্তু প্লাজমা দিতে পারে, কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো মেনে চলতে হবে। তার অন্যান্য কোনো রোগ থাকা চলবে না, কোভিড-19 থাকা চলবে না, আর ওজনটা অ্যাটলিস্ট 50 কেজি বেশি হতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের একটু নজরে রাখাটা খুব জরুরি, কারণ অনেকেই আমরা সুস্থ হয়ে বেরোচ্ছি এবং আমাদের প্রশ্ন তৈরি হচ্ছে যে নেক্সট আমরা কিভাবে বাকিদেরকে সুস্থ করতে পারি। এটা খুব ভালো, কারণ এখন এটা আমাদের যে সিচুয়েশন দাঁড়িয়েছে, সকলকে একসঙ্গে এগোতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, আগামী দিন আমি জানি না কবে পরিস্থিতি ঠিক হবে, কারণ এরকম কথা শোনা যাচ্ছিল যে হয়তো সেপ্টেম্বরে স্কুল খোলা হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হতে পারে, যদিও সেটা ডিপেন্ড করছে পরিস্থিতির ওপরে। যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলো, কিন্তু সেটা রিস্ক ফ্যাক্টর কতটা থাকতে পারে? দেখুন, রিস্ক ফ্যাক্টর অবশ্যই থাকবে। কেন? 1 নম্বর যে রিস্ক ফ্যাক্টরটা অনেক লেভেলে থাকবে। 1 নম্বর শিক্ষকদের মধ্যে, 2 নম্বর হচ্ছে প্যারেন্টসদের মধ্যে, 3 নম্বর বাচ্চাদের মধ্যে। তবুও আমরা জানি যে বাচ্চাদের মধ্যে ইনফেকশনের রেটটা অনেক কম। সেটা ধরুন বিলো 10, যাদের 10 বছরের কম তাদের হচ্ছে 1 to 4%, বা 10 থেকে 20 হচ্ছে 5 to 10%। তবুও কিন্তু ডিস্টার্ব থেকে যায়। সে যদি খুলতেই হয় সেপ্টেম্বরে, তাহলে কিন্তু একদম যা ফলো, যেগুলি স্বাস্থ্যবিধি বলেছে সেগুলো মেনটেন করে করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ইউজ করা, স্যানিটাইজার ইউজ করা, এগুলি করলে কিন্তু তাহলে খোলা যেতে পারে। কিন্তু এখনও বলবো যে যখন খুলবে তখন আমার কেস নাম্বারটা দেখে খোলা উচিত, কারণ যদি বাড়তে থাকে। কি কেস নাম্বার সেটা আমরা আসছি, একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বেলঘড়িয়া থেকে সুস্মিতা বলছি। হ্যাঁ, বলুন সুস্মিতা রাহা। বলুন। হ্যাঁ, আমি বলছি যে ধরুন কারোর একটু জ্বর আসছে, একটু কাশি হচ্ছে, হ্যাঁ, কিন্তু তার স্মেল সে পাচ্ছে এবং স্বাদও পাচ্ছে সবকিছু, তাহলে কি মানে আপনি সেটা পজিটিভের দিকে যায় ব্যাপারটা? আচ্ছা, মানে আমি শুনেছি যে স্মেলটা নাকি সবারই চলে যায়, তো এটা কি মানে একদম শিওর? বুঝেছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছেন। এখন এই ভাইরাসের নোবেল ভাইরাস, একাধিক একটা পেশেন্টে এক এক রকম সিমটমস নিয়ে আসছে। কারো হয়তো জ্বর কাশি, কারো তো শুধু জ্বর, কারো তো জ্বর কাশি নেই কিন্তু নাকের মানে ঘ্রাণ চলে যাচ্ছে, মুখের স্বাদ চলে যাচ্ছে, এরকমও থাকছে। আবার কারো কাছে প্রথম থেকে শ্বাসকষ্ট, তা আবার কারো কারো দেখতে পাওয়া যাচ্ছে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে। সুতরাং কোনটা কি, যদি এখন এই সময়টা প্যান্ডেমিকের সময় যদি জ্বর কাশি হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর যে সমস্ত সিমটমসগুলি হয়, একটা মনে রাখতে হবে, এই যে 5 রকম 6 রকম সিমটমস বলে যদি কারোর মধ্যে তৈরি হয়, তাহলে কিন্তু সে ডাক্তারের পরামর্শ নিয়ে, যদি বলা হয় ডাক্তারবাবু না মনে হচ্ছে এটা আপনার কোভিড-19 হতে পারে, সব টেস্টিং করতে হবে। টেস্টিং করে যদি পজিটিভ বেরোয় একরকম ট্রিটমেন্ট, নেগেটিভ হলে একরকম ট্রিটমেন্ট। সুতরাং সমস্ত সিমটমস বলে দেওয়া হয়েছে। সচেতন থাকতে হবে মানুষকে যে এইগুলো হতে পারে। সব সময় কিন্তু সব একসঙ্গে হবে না, এক একটা হতে পারে। সুতরাং এটা হলে আমাদের সজাগ থাকতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। মানে যে কোনো একটা নির্দিষ্ট কারণ, যেটা ডাক্তারবাবু বলছেন, যে কোনো একটা নির্দিষ্ট কারণ হতে হবে। কারো স্বাদ চলে যাবে, কারো গন্ধ চলে যাবে, কারোর জ্বর সর্দি কাশি হতে পারে, এরকম সব একসঙ্গে কিন্তু কোনোভাবে হবে না। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রিপেয়ার হওয়াটা আমার মনে হয় সব থেকে দরকার। যে আমার এটা মাথায় রাখতে হবে যে আমরা যে সিচুয়েশনের মধ্যে এখন রান করছি, আমার হবে, আপনার হবে, এটা ধরে রাখুন। এবার আমরা এই সিচুয়েশনটাকে ওভারকাম করবো কি করে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। হ্যালো। হ্যালো।
হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি রীতা ব্যানার্জি বলছি বেহালা থেকে। হ্যাঁ, বলুন। অ্যাকচুয়ালি আমি জিজ্ঞাসা করছি, এই যে আমরা স্যানিটাইজার ইউজ করছি, স্যানিটাইজারের লংজিভিটি কতক্ষণ? ধরুন আমি হাতে দিলাম, দেওয়ার পরে আমি একটা কাজ করলাম বা বাজারে গেলাম, কোনো একটা জিনিস কিনলাম, তারপরে লংজিভিটি কতক্ষণ? হুম, আচ্ছা, বুঝেছি। ভালো প্রশ্ন, শুনতে থাকুন আপনি। এখন দুটো জিনিস, এক নম্বর হচ্ছে এটা সত্যি একটা ব্যাপারটা তো অনেকে যেমন যে স্যানিটাইজার ঠিকঠাক নাকি অনেক জায়গায় একটা প্রশ্ন উঠছে যে যেটা কিনছি সেটা ঠিকঠাক কিনছি তো, সেটা চেনার উপায় হচ্ছে গায়ে অ্যালকোহল পার্সেন্টেজ দেখতে হবে। সেটা বলে দেওয়া হচ্ছে মিনিমাম 60%, 70% উপরে সব থেকে ভালো। আর দু নম্বর হচ্ছে হাতে দেওয়ার পর কতক্ষণ সেটা তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যাচ্ছে। যদি তাড়াতাড়ি হয় তার মানে ভালো রকমের অ্যালকোহল আছে, যদি না হয় তাহলে মনে রাখতে হবে জলটা বেশি আছে। এবার হচ্ছে কতক্ষণ বলে দেওয়া হয়েছে, আগে বলা হতো 20 সেকেন্ড ধরে করতে হবে, পরবর্তীকালে WHO বলো না 40 সেকেন্ড ধরে হাতটা ভালো করে পরিষ্কার করতে হয়। এবার কতক্ষণ থাকবে, যতক্ষণ না পর্যন্ত ধরুন হাতটা ভালো করে পরিষ্কার করলেন, একটা কাজ করলেন, এমন একটা কাজ করলেন যেখানে হয়তো করোনা ভাইরাস ইনফেকশন হওয়ার চান্স আছে, কোথাও একটা বাইরে হয়তো পরিষ্কার করতে গেলেন, বাইরে মানে টেবিলের উপরে কোনো কাজ বা বাইরের হয়তো দরজায় কোনো কাজ করছেন, সেক্ষেত্রে আমি বলবো যেই কাজটা হয়ে গেল সঙ্গে সঙ্গে হিসাবে হাতটা ভালো করে পরিষ্কার করুন। আর এক নম্বর, আজ যদি স্যানিটাইজার নাও থাকে সাবানটা কিন্তু তার সঙ্গে সমতুল্য, সাবানটা দিয়েও হাতটা উনি পরিষ্কার করতে পারেন। এইবার একটা প্রশ্ন, আমাদের তো নানাবিধ মানে বলে না বিভিন্ন ধরনের কথাও ছড়াচ্ছে, করোনা ভাইরাসের ছড়ানোর পাশাপাশি কিন্তু কথাও ছড়াচ্ছে, এবং আমরা সম্প্রতি এটা শুনতে পাচ্ছি যে রেফ্রিজারেটরের মধ্যে আছে করোনার বাস, এরকম এরকম কিছু শব্দ আমরা শুনছি, এরকম কিছু বাক্য আমরা শুনছি। তো রেফ্রিজারেটর এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকের প্রয়োজনীয়তার মধ্যে, তা বলে কি সব বন্ধ করে রেখে দেবে? আদৌ কি তার করোনার বাস হতে পারে সেটা কোনো ফ্রিজ বা কিছুতে? বলে দেওয়া যে যখন কোনো জিনিস বাইরে থেকে কিনবে সেটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করবে। পরিষ্কার করলে কিন্তু যেমন সবজি হোক বা ফল হোক, সেটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে, অনেক সময় সাবান জল দিয়েও ধোয়, ভালো করে পরিষ্কার করে দিয়ে ফ্রিজে রাখলে কিচ্ছু অসুবিধা নেই। এবার যদি মনে হয় যে ফ্রিজ থেকে অনেক জায়গায় শোনা যাচ্ছে, ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করুক, ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করলেই কিন্তু ফ্রিজটা ডিকন্টামিনেট হয়ে যাবে, সেক্ষেত্রে চান্সটা অনেক কমে যাবে। কারণ এই ভাইরাসটা বলা হয় মোটামুটি ওই 10 থেকে 37 পর্যন্ত বেঁচে থাকতে পারে। ওই জন্যই একদম ডিপ ফ্রিজে হয়তো ভাইরাসটা বাঁচতে পারবে না, যেখানে বরফটা থাকে, বাইরের হ্যান্ডেল ডোর এগুলো যেগুলো জায়গায় র্যাকগুলি আছে ওখানে থাকতে পারে, সুতরাং ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে ফ্রিজের। এবার যদি করা যায় তাহলে কিন্তু ফ্রিজেরটাও আমার ডিকন্টামিনেট থাকবে, আর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যদি আগে সবজি বা এগুলো পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু ওইটাও ভালো থাকবে। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন এই গরম, আমরা যেমন বলছিলাম যে প্রচুর পরিমাণে মানে গরম জল মাঝে মধ্যে সিপ করে খাও বা গরম জাতীয় জিনিস খাও, শোনা যাচ্ছে যে এরকম ভাইরাসে এখন যেহেতু নিজেকেও পরিবর্তন করছে, আপডেট করছে, দ্যাটস ওয়াই অনেক সময় কিন্তু এই গরমে তার কোনো ফল হচ্ছে না, মানে সে কোনো ওটার থেকে বাঁচতে মানুষ পারছে না। এটা যদি একটু বলেন। না, আগে যেটা বলা হতো এই ভাইরাসটা হয়তো এখন ঠান্ডার সময় এসেছিল ডিসেম্বর জানুয়ারি, তখন ভাইরাসের প্রকোপটা খুব বেড়েছিল, হয়তো গরমকালে এসে ভালো হয়ে যাবে, কিন্তু দেখা গেছে ভাইরাসটা চরিত্র বদল করছে, সুতরাং গরমকালেও থাকছে। সুতরাং আমরা বলবো হচ্ছে এই ভাইরাসের সংক্রমণটা কোথা থেকে হয় সেটা জানতে হবে, কোথার থেকে হয়। এক নম্বর হচ্ছে পেশেন্ট থেকে পেশেন্ট হতে পারে এয়ারোজলের মাধ্যমে, বা যদি কোনো জিনিস সংক্রমণ জিনিস থেকে যদি টাচ করে যদি হাতে বা মুখে দেওয়া হয়। সুতরাং এই যে তিনটি জিনিস আমি যদি এড়িয়ে চলতে পারি তাহলে কি প্রত্যেকবার হাতটা ভালো করে পরিষ্কার করা, মাস্কটা ইউজ করা, একদম মুখ আর নাক যেন ভালো করে মাস্ক দিয়ে বন্ধ থাকে, আর সামাজিক দূরত্ব বজায় থাকে, এই যদি তিনটে ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু ইনফেকশনটা হবে না। অনেকে বলছে যে আমি যাচ্ছি যে ওই পেশেন্টটা কোভিড-19 পজিটিভ পেশেন্ট, তার কাছে আমার হয়তো হয়ে যাবে, প্রবলেম না, সেটা নির্ভর করেছে কতটা টাইম অফ কন্ট্যাক্ট আমি এসেছি। ধরুন 1 মিনিট ছিলাম বা 30 সেকেন্ড ছিলাম, সেটা কিন্তু হবে না, সেটার উপর নির্ভর করে আমি কতটা কন্ট্যাক্টে গেছি, তার কোনো ইউজ করার জিনিস আমি হাত দিয়ে নাকের মধ্যে বা মুখে দিয়েছি কি না, বা কথা বলার সময় মাস্ক ইউজ করেছি করিনি, এতগুলোর উপর নির্ভর করে। সুতরাং ভয় পেলে চলবে না। ধরুন আপনার পাশে এবার 3-4টে বাড়ির পাশে করোনা ইনফেকশনে হয়েছে, তার মানে যে আপনার হবে এরকম কোনো মানে নেই। সুতরাং আমরা আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলবো তাহলে কিন্তু আমাদের সেটা হবে না। স্বাস্থ্যবিধি মানুষ মেনে চলছেন ডক্টর শাহ, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি তো যে কোনো আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানকেও মানতে হবে। আচ্ছা, আমরা সম্প্রতি বহু এরকম খবর করলাম যে যত্রতত্র হাসপাতাল প্রিমিসেসের মধ্যে পড়ে রয়েছে পিপিই কিট, পড়ে রয়েছে মাস্ক, ব্যবহৃত মাস্ক, ফেস শিল্ড, তো এখান থেকে কতটা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকতে পারে? অবশ্যই অনেক জায়গায় যেটা কিছুদিন আগেও যে দেখা গেছিলো রিপোর্টে যে এদিক ওদিক মাস্ক পড়ে আছে, পিপিই কিট পড়ে আছে, সেক্ষেত্রে এখন স্বাস্থ্যমন্ত্রক একটা বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজালের উপর একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে কিভাবে এই সমস্ত যে তৈরি হচ্ছে যে সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট বা নোংরাগুলি যেগুলি আসছে কোভিড-19 পেশেন্টের হসপিটাল থেকে, সেগুলোকে কীভাবে সেগ্রিগেশন করে আলাদা করবে সেরকম একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সো দ্যাট এই সমস্ত যারা কি
ফ্রন্ট লাইনে কাজ করছে, যেমন নার্সিং স্টাফ, ডাক্তারবাবুরা, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীরা আর টেকনোলজিস্ট, তারা কিন্তু ইনফেকশনের চান্সটা এই জন্যই বেড়ে যাচ্ছে। কারণ এদিক ওদিক যদি বেশি থাকে পড়ে, অনেক সময় তারা অনেকটা সতর্ক নয়, হয়তো এমন একটা কাজ করতে যাচ্ছে সেখানে মনে হচ্ছে যে এটা আমি মাস্ক না পরলেও হবে, করতে গিয়ে তাহলে ইনফেকশনটা হয়ে গেছে। সুতরাং এই সমস্ত জায়গায় আরও জোর দেওয়া হয়েছে, স্বাস্থ্য মন্ত্রক জারি করেছে কোনো বিজ্ঞপ্তি, ওগুলো মেনে চলতে বলা হচ্ছে প্রত্যেকটা হাসপাতালকে, এখন অনেকটাই মেনে চলছে। আর আমরা আরও ইন ফিউচার দেখবো যে এই সমস্তগুলি বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল জন্য ভালো করে হয়। তার জন্য আর অনেক অ্যাপও চালু করা হয়েছে, কীভাবে প্রত্যেকটা হাসপাতাল কীভাবে বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল করছে সেটার উপরে জোর দেওয়া হয়েছে। এই এতগুলো জোর দেওয়া, তার সঙ্গে টেস্টিং বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকঠাক করলে ইন ফিউচার হয়তো আরও 2-3 মাসের মধ্যে এই যে এখন যে ব্যাপক যে ইনফেকশনটা হচ্ছে সেটা অনেকটা কমবে। যেই প্রশ্নটা আপনি জাস্ট আনসারটা দিচ্ছিলেন, আমরা ফোন নিয়ে নিয়েছিলাম যে যদি প্রতিষ্ঠান খোলে, শিক্ষা প্রতিষ্ঠান কি আমাদের মানে অবলম্বন করতে হবে, কি বিধি? এখন প্রতিষ্ঠানটা খুলে যেটা এই মতো বলছিলেন যে কেস নাম্বার, তখন কীরকম কেস নাম্বার চলছে সেটাও একটা ইম্পর্টেন্ট। কারণ দেখা গেছে বাইরের জায়গায়, বাইরের দেশে একটা বাচ্চাদের থেকে আর একটা বাচ্চাদের ইনফেকশন কিন্তু সংক্রমণটা আবার ছড়িয়েছে বেশি হচ্ছে এখন। যেটা আগে বলা ছিল না বাচ্চাদের অতটা তো হয় না, এক্স্যাক্টলি, কিন্তু এখন থেকে সংক্রমণটা বেশি। সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস মাথায় রেখে চালু করতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠান মানে এমনি যে স্কুলে যেগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করে চালু করতে হবে। আমরা আরেকটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বাসুদেব দাস বলছি, বারিপুর থেকে। হ্যাঁ বলুন। আমি বারিপুর থেকে বাসুদেব দাস বলছি। বলুন, শুনতে পাচ্ছি। বলছি যে আমার মায়ের কি পজিটিভ হয়েছিল, 3 তারিখে ছেড়েছে, মানে গতকাল এসছে। তো সেক্ষেত্রে আমরা তো পেশেন্ট, মানে ধরুন আমি মাকে স্নান করালাম, খাওয়ালাম, সেক্ষেত্রে আমাদের কি সমস্যা হতে পারে কিছু? মানে কদিন ছিল হাসপাতালে? হাসপাতালে কতদিন ছিলেন উনি? 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, বাংলা 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, মানে 14 দিন 14 দিন, হ্যাঁ তাই তারিখ হচ্ছে। থেকে 3 তারিখ পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এবারে 14 দিন উনি বাইরে ছিলেন। আমরা বলা হয় 14 ডেজ থাকলেই ঠিক আছে, উনি বাইরের যদি বাড়িতে আসলেন, এবার উনি সেটা ওনার যত্ন নিচ্ছিলেন। ওনার কী দরকার, উনি হচ্ছে যেটা করবেন যে এই যে এখন যাচ্ছে দিনগুলি, 10 দিন মতো উনি দেখবেন, 14 দিন ওনার কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। এমনিতেই ওনার যে মায়ের যে সমস্যাটা হয়েছিল সেখান থেকে ভাইরাসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ওনার মনে করেন যে কিছু প্রবলেম হচ্ছে, এর মধ্যে জ্বর, সর্দি, কাশি, সেক্ষেত্রে আমরা বলবো ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যদি অ্যাসিমপ্টোমেটিক কোনো সমস্যা নেই, তাকে কোনো টেস্টিং করতে হবে না। অনেক সময় এটা নিজে নিজে ভালো হয়ে যায়। আচ্ছা, উনি যেটা বলছেন, ওনার যেটা মূল বক্তব্য মনে হলো আমার, সেটা হচ্ছে যে ওনার মা ফেরার পরে ওনার মাকে বোধহয় সম্ভবত ওনারা দেখভাল করেছে, স্নান করিয়ে দেওয়া, খাওয়ানো ফাওয়ানো, ফলে ওনারা কন্ট্যাক্টে এসছে। ওই তো 14 দিন তো হয়ে গেছে। হ্যাঁ, ওটা কোনো অসুবিধা হবে না। এই তো বললাম 14 দিন হয়ে গেছে, যেহেতু 20 থেকে 3 মানে 11 31 আর 3 14 দিন হয়ে গেল, প্রোডাক্টটা নেই ভাইরাসটা। তাই জন্য বললাম ওনাকে এখন সতর্ক থাকতে হবে যে যেহেতু উনি 14 দিন পরেও অনেকটা চান্স কমে যায় 1 নম্বর। আর যদি এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, জ্বর, কাশি বা শ্বাসকষ্ট, তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। আর যদি কিছু না হয় কিচ্ছু করতে হবে না, কারণ আমার বলাই আছে যদি অ্যাসিমপ্টোমেটিক বা প্রিসিমপ্টোমেটিক থাকে তাহলে কিছু করতে হয় না, কোনো সমস্যা না হলে কিচ্ছু করতে হবে না, উনি ভালোই থাকবেন, কোনো অসুবিধা হবে না। এই যে একটু আগে আমরা বাচ্চাদের প্রসঙ্গে আসছি, তবে একটা প্রশ্ন আমার মনে হলো যে বাসুদেব বাবু ফোন করলেন, ওনার মা ডেফিনেটলি, ওনার মা যথেষ্ট বয়স হয়েছে নিশ্চয়ই, তো সেই জায়গায় উনি কিন্তু ওভারকাম করছেন। তার মানে কখনো কখনো আমরা দেখছি যে বয়োজ্যেষ্ঠরা ওভারকাম করছে, কখনো কখনো করছে না। আমরা এরকমও দেখেছি, সম্প্রতি খবর গেছে যে 81 বছরের একজন ভদ্র মহিলা কিন্তু ওভারকাম করে বেরিয়ে এসছেন এই করোনা। তাহলে এই এতটা ফারাক হচ্ছে কেন? কখনো কেউ 34 বছরের এক্সপায়ার করে যাচ্ছে, কেউ 32 বছরে, তো কেউ 81 বছরে বেঁচে যাচ্ছে। এই ভাইরাসটার মর্টালিটি রেট, মৃত্যু হার কাদের মধ্যে বেশি বলা হয়েছে? 1 নম্বর যদি বয়সটা দেখা গেছে, আমরা যদি গ্রাফটা দেখি, মোর দ্যান 65 ইয়ার্স, তাদের মধ্যে মর্টালিটি বেশি। সঙ্গে সঙ্গে যাদের কোনো ডায়াবেটিস বা যদি থাকে তাদের মধ্যে একটু প্রবলেমটা বেশি হয়। এবার যেটা আপনার 34 বছর বয়সে যদি কিছু হয়, তার সঙ্গে দেখতে হবে যে ওই সময়টা হয়তো এরকম হয়েছে যে তখন হয়তো লেট পেশেন্ট করেছিল, পেশেন্ট হয়তো অনেক দিন ধরে সর্দি কাশি ছিল, কাউকে দেখাননি, ওই সময়টা আটকে গেছিলো, এটা হতে পারে একটা। যে ওই সময়টা ডিলে হয়ে গেছে ডায়াগনোসিস 1 নম্বর। অনেক সময় কী হয়, ধরুন সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, প্রাথমিকভাবে চিকিৎসা করে সেরে গেল, কিন্তু ভাইরাসের ভিতরে রয়ে গেল। মানে আমাদের একজন সম্প্রতি আমাদের কলকাতা পুলিশের এসআই একজন, যিনি 34 ইয়ার্স, যিনি ফ্র্যাকচার কন্ডিশন চলে এলো, তার এক্সপায়ার করলেন, তো সেই অ্যাসপেক্টে বলছি আমি। সেই অ্যাসপেক্ট হচ্ছে কি কন্ট্যাক্টের উপর নির্ভর, হয়তো উনি এমন একটা ভাইরাসের পেশেন্টের সামনে এসেছিলো, তার একরকম যে ওনার যে স্ট্রেনটা আছে ভাইরাসের,
সাংঘাতিক ধরনের ছিল, সেটা হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে কিছুই নেই, জ্বর নেই, কাশি নেই, হঠাৎ করে শ্বাসকষ্ট হাসপাতালে ভর্তি হলে ভেন্টিলেশন, মারা গেল, এরকম হতে পারে। সুতরাং এর স্ট্রেনের উপর নির্ভর করে, কীরকম স্ট্রেনের উপর আর কত ডিউরেশনে ওনার সঙ্গে কন্ট্যাক্টে ছিল এটার উপর নির্ভর করে। সুতরাং তাই আমরা বলছি বারে বারে যে বাইরে যখন বেরোবেন অ্যাটলিস্ট মাস্ক কারোর সঙ্গে, এখন এটি বলা যে নিজের বাড়িতে যদি কিরকম কোনো বাইরে থেকে কোনো লোক আসে তারাও তার সামনে মাস্ক পরে থাকুন, যতটা পারা যায় অ্যাভয়েড করুন জনসমাবেশ, তাহলে কিন্তু ইন ফিউচার ইনফেকশন অনেকটা কম হবে। একদমই তাই। দ্বিতীয়ত যেটা আবার আমরা ফিরে আসবো যে প্রতিষ্ঠানের কথা আপনি বলছিলেন, হ্যাঁ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠান খুব জরুরি আমার মনে হয়। এখন শিক্ষা আগামী প্রতিষ্ঠান খুলতে গেলে এখন যেটা করতে হবে, বাচ্চাদের অবশ্যই মাস্ক স্যানিটাইজার ইউজ করা, শিক্ষকদেরও সেরকম ব্যবস্থা নিতে হবে যে সিটগুলি বসে থাকে সেটা দূরত্ব বজায় রাখে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমার যদি সমস্ত যখন আমাদের পরীক্ষা নিতে হবে সেরকমভাবে যেন পরীক্ষার যে সিটগুলি অ্যালটমেন্ট করতে হবে। আর তার সঙ্গে যারা মারা দিতে আসবে তো তাদের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে দূরত্ব বজায় রেখে ওয়েট করা বাইরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে এইগুলি মেনে চলা হয়। আর যেটা বলছিলাম, যখন প্রতিষ্ঠানটা খুলবে শিক্ষা প্রতিষ্ঠান তখন কিন্তু কেস নাম্বারটা দেখতে, যদি প্রচণ্ড হারে বাড়তে থাকে না খোলাই ভালো। এই যে সেপ্টেম্বর টু ডিসেম্বর আমরা যদি এই মান্থটা দেখি, মানে নেক্সট মান্থ টু তারপরে টুয়ার্ডস ডিসেম্বর, তো এই টাইমটায় কি বাড়ার সম্ভাবনা হতে পারে? কারণ শীতকাল আসছে, কারণ ঠান্ডার একটা কারণ season অনেক আসছে। সমীক্ষা বলছে যে এই সময়টা নভেম্বর ডিসেম্বরে হয়তো পিক হতে পারে, কারণ ঠান্ডা বাড়বে, বাইরে পড়বে, তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগবে অনেকে, ইমিউন সিস্টেমটাও নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে হলো কোভিড-19 হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অন্যান্য ইনফেকশনগুলো ভাবতে হবে, যেমন ইনফ্লুয়েঞ্জাও হতে পারে। সো এই সময়টা ঠান্ডার সময় নভেম্বর ডিসেম্বরটা একটু সতর্ক সবাইকে থাকতে হবে, যতটা পারা যায় শীত বস্ত্র যেগুলো পরা, অ্যাটলিস্ট আমার যে মাস্ক ইউজ করা, নাকটাকে ভালো করে ঢাকা, মুখটাকে ভালো করে ঢাকতে হবে। সুতরাং এই ঠান্ডার সময়টা এই যে ডিসেম্বর জানুয়ারি আর হচ্ছে নভেম্বরের শেষ দিকটা ভালো করে থাকতে হবে, তাহলে আমার অনেকটাই ইনফেকশনের রেটটা কমবে। একদমই তাই। আর আপনাদের অবশ্যই একটা কথা বলবো যে আমাদের যেটা মূল চিন্তা ভাবনা বা বলতে পারি আমাদের আতঙ্ক, একটু আগেই ডক্টর স্যার একটা কথা বলছিলেন যে আমি কাছে গেলাম মানেই আমার হয়ে গেল করোনা, আমার পাড়ায় ওই লোকটা থাকে মানেই আমার পাড়া ছেয়ে গেল করোনায়। আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসার সময় হয়েছে, কারণ এখন বোধহয় আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। সুতরাং এখনও আমরা যদিও এটাও দেখছি যে এরকম চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে পাড়াছাড়া করা হচ্ছে, কারো করোনা হলে তার বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, এরকম বহু খবর আমরা পাচ্ছি বা করছিও। তো সেই জায়গা থেকে মানে অ্যাকচুয়ালি করোনা ভাইরাস ছড়ানোর জায়গাটা কি হতে পারে? কাছে পিঠে এলে, আমার পাড়ায় থাকলে, আমার বিল্ডিংয়ে থাকলে কি আমার হয়ে গেল, মানে তা তো নয়। না না না, অবশ্যই নয়, কারণ এটা হচ্ছে জনসচেতনতার অভাব। কীরকম, ধরুন একটা পাশের বাড়িতে হলো, তার পাশের বাড়িতে একবার দরজা বন্ধ করে দিল যেন ভাইরাসে ঢুকে যাবে, তা না, যতক্ষণ না পর্যন্ত আপনি ওই পেশেন্টের সামনাসামনি যাচ্ছে। এখন তো নিয়মই করা হয়েছে, ধরুন একটা বাড়িতে করে যদি পজিটিভ হয়, পরের দিন ওই পৌর সংস্থা থেকে এসে পুরো স্যানিটাইজ করে দিল বা কন্টেনমেন্ট করে দিল, কোনো ভাইরাস ছড়াবে না যতক্ষণ না পর্যন্ত ওই পেশেন্টের কাছে যাচ্ছি। সুতরাং এই ভাইরাসটা এমনও বলা হয়নি যে অনেক দূরে পর্যন্ত যেতে পারে। এখন এই ব্যাপারটা নিয়ে WHO এখন রিসার্চ চলছে কতটা যায়। তো এখনও পর্যন্ত আমাদের যারা আছে পেশেন্টের কন্ট্যাক্টে আসলে বা তার কিছু জিনিস করলে, মানে কিছু জিনিস ইউজ করলে সেটা হতে পারে। আর হচ্ছে আমার যদি আমি ঠিকঠাক করে মাস্ক পরে থাকি তাহলে কিন্তু আমার হবে না। সুতরাং এই যে এখন স্বাস্থ্যকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা ডাক্তারদের পাড়াছাড়া করছে, এগুলি কিন্তু জনসচেতনতার অভাব, এটা কোনো মানে হয় না এটা করার। আমরা বলবো যদি আমরা এভাবে যদি মিলিয়ে চলতে পারি, কারণ এরাই কিন্তু আমাদের ইন ফিউচার যদি ওই পেশেন্ট ওই লোকটা যে পাড়াছাড়া করেছে তার যদি কোভিড-19 পজিটিভ হয় আমাদেরই দেখতে হবে। এটা একদম সত্যি কথা যে আপনি বা আপনারা বা আমরা যাদেরকে পাড়াছাড়া করছি, আরে আপনি অসুস্থ হলে তারাই যদি পাড়াছাড়া হয় দেখবে কে? এবং প্রত্যেকটি মানুষ আজকে নট অনলি স্বাস্থ্য পরিষেবার লোকজন যারা প্রত্যেকে এই যুদ্ধের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেকেই কিন্তু প্রথম সারির, এবং তাদেরকে সাপোর্ট দিন, তাদেরকে দুচ্ছাই করবেন না। তারা কিন্তু ঘেন্নার জিনিস নয়, বা আপনার কাছে জড়িয়ে ধরলে করোনা হয়ে যাবে তা নয়। যেটা ডক্টর সাহেব বারবার বোঝানোর চেষ্টা করছেন যে করোনা হওয়া যার হচ্ছে তিনি তো এমনি আইসোলেশনে, সুতরাং আপনার ভয় পেয়ে আপনি তাদেরকে সাহায্য করলেন না। কোনো জায়গায় BSF অফিসারদের তাদেরকে বলা হচ্ছে খাদ্য সামগ্রী দেওয়া হবে না, কেন না তার মাধ্যমে নাকি করোনা ছড়াতে পারে। এইগুলোর থেকে বেরিয়ে আসার সময় বোধহয় হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, কে বলছেন দাদা? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হলো প্রণব চন্দ্র। হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা? আমি নিউ টাউন থেকে বলছি। আমি একজন সিনিয়র সিটিজেন এন্ড আই এম এ ফ্যান অফ ইউর চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বলুন বলুন। হ্যালো
হ্যাঁ হ্যাঁ কনকবাবু বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ আমার প্রশ্নটা হলো ম্যাডাম, যে ডাক্তারবাবু বলেছেন খুব ভালো লাগছে আপনারা অনুষ্ঠানটা পরিচালনা করছেন, তবে আপনারা যেটা বলেন আর কি, জ্বর বা সর্দি ইত্যাদি হলে প্রাথমিকভাবে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে। আমি বলছি এখন কোনো ডাক্তারকেই কিন্তু আমরা পাচ্ছি না, কেউ কিন্তু ফোনই তোলেন না। যারা পরিচিত ডাক্তার তারা ফোন তোলেন না, যারা খুব পরিচিত তারা বলেন যে হসপিটালে যেতে। এটা ওনার একটা না অবশ্যই অভিযোগ হতে পারে। অনেক জায়গা থেকে এই আপনি শুনতে কমপ্লেনটা থাকুন। এই কমপ্লেনটা পাওয়া যাচ্ছে। তাই এটাকে ওভারকাম করার জন্য এক নম্বর হচ্ছে অনেক সময় টেলিমেডিসিন হচ্ছে, এখন টেলিকনসালটেশন, সেটা করতে পারেন উনি। 2 নম্বর হচ্ছে হাসপাতালে জ্বরের ক্লিনিক খোলা হয়েছে, ফিভার ক্লিনিক, সেখানে উনি দেখাতে পারেন 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে সামনাসামনি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে উনি দেখাতে পারেন। এই 3টে জিনিস উনি করতে পারেন। চিকিৎসাটা হচ্ছে প্লেন জল বেশি খাওয়া, জ্বরের ওষুধ দিতে হবে। এখন যদি এবারে বাড়িতে উনি থাকবেন, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি ওই হেল্পলাইনে ফোন করলে ওনার টেস্টিংটা হবে, তারপর টেস্টিং করে দেখা যাবে ওনার কী পজিটিভ কি নেগেটিভ। সুতরাং আমরা বলবো যে ডাক্তারবাবুরা যারা আছেন পাশের, যারা জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে হাসপাতালের যে ফিভার ক্লিনিক ডাক্তারবাবু, একটু কোঅপারেট করতে হবে, সো দ্যাট এই সমস্ত যারা জনসাধারণের যে ইনফেকশন বা জ্বরটা তাড়াতাড়ি ডিরেক্ট হবে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে। সুতরাং এই যেটা বললেন ডক্টর শাহ, আপনাদেরকে মানে আমাদের প্রত্যেককে তাই করতে হবে, স্বাস্থ্য বিধি মেনে এক চলাটাই সব থেকে বাঞ্ছনীয়। তবে এটাও ঠিক ডক্টর শাহ যে মানুষ এখন এই একটা মানে চেম্বারে যেতে তাও বা তারা রাজি হলে কোনো হাসপাতাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। তারা ভাবছে সেখানেও তো অনেক লোক আছে, সেখানেও তো আমার সংক্রমণ ছড়াতে পারে। এটা একটা আতঙ্ক তো ডেফিনেট করে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের অশীতিপর মানুষ যারা রয়েছেন তারাই বা করবেন কি? সেক্ষেত্রে একটাই আমার উপায়, সেটা হচ্ছে টেলিকনসালটেশন। কিন্তু এখনও কিন্তু অনেক ফিজিশিয়ানরা কিন্তু চেম্বার করছে, এখনও কিন্তু তারা চেম্বারে পরিষেবা দিয়ে যাচ্ছে। সুতরাং তাদেরকেও জানতে হবে যে কোন কোন ডাক্তারবাবু সামনাসামনি বসছে। অনেক জেনারেল ফিজিশিয়ান কিন্তু বসছে, অনেক এমবি ফিজিশিয়ানও বসছে, তাদেরকে দেখাতে হবে একটুখানি, দেখিয়ে প্রাথমিক চিকিৎসাটা করে নেওয়া ভালো। কারণ এই যে সোয়াব টেস্টিংটা অনেক জায়গায় দেখছে যে আমার প্রেসক্রিপশন আছে কিনা, প্রেসক্রিপশনটা করাতে হবে তো, যে সোয়াব টেস্টিং করা কোভিড-19 হবে না, করে দেওয়া হবে না। ওই টেস্টিংটা করার জন্য কোনো ডাক্তারবাবুকে লাগবে। সুতরাং সেটা আমরা বলবো আইদার টেলিকনসালটেশন করুন, অথবা সামনে যারা আছেন ডাক্তারবাবু, যারা এখন অনেক ফিজিশিয়ানরা বসছে, তাদের কাছে যান, দেখে যদি মনে হয় যে আপনার এই উপসর্গ ডাক্তারবাবু দেখে মনে করেন, তারা কিন্তু উনি লিখে দেবেন এই সোয়াব টেস্টটা করার জন্য। এটা করতে পারলে হয়তো উপকৃত হয়। যেটা মনে হয় সেটা হচ্ছে যে একদম ইন্ডিভিজুয়াল চেম্বার অনেক সময় এখন বন্ধ, কারণ আমাদের পক্ষে খোঁজাটাও খুব মুশকিল যে কোন কোন ডাক্তার চেম্বার করছে। সেক্ষেত্রে যেটা উনি বললেন যে একটা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করাটা বেস্ট, কারণ ওখানে ওইভাবে সংক্রমণ ছড়ায় না। আপনি ফুল প্রোটেকশনে যান, আপনি না যান, আমি আপনাকে কেন্দ্র করেই বলছেন কনকবাবু, আপনি না যান, ওনার পরিবারের কেউ গেলেন, সেখান থেকে গিয়ে আপনার হয়ে তারা জেনে আসতে পারবেন। তারপরে যদি কিছু জিজ্ঞাসা হয় তাহলে নয় তাদেরকে কলে ডাকতে পারে, বা আমি জানি না এখন কলে তারা আসছেন কিনা, আই ডোন্ট নো, অনেকেই যাচ্ছেন। তো সেক্ষেত্রে কথা বলে অবশ্যই একটা সমস্যার সমাধানের রাস্তায় তো আমরা আসতেই পারি। তবে আমাদের এই যে ভাইরাস আপডেট হচ্ছে, তার সঙ্গে আমাদের লাইফস্টাইল আপডেট কি আমরা করতে পারি, মানে যাতে ভাইরাসের সঙ্গে সাইমেলটেনিয়াসলি আমরা যুদ্ধ করে চলতে পারি? অনেকে তো করছে, যেমন খাওয়া দাওয়ারে প্রোটিনটা বেশি খাচ্ছে, তার সঙ্গে ভিটামিনটা খাচ্ছে, অনেকে ভিটামিন সি খেয়েই যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা মাল্টিভিটামিন তো খেয়ে যাচ্ছে অনেকে। দেখা গেছে তার সঙ্গে জিঙ্ক, এই জিঙ্ক, ভিটামিন সি আর মাল্টিভিটামিন এটা খেলে কিন্তু অনেকটা বডির ইমিউন বুস্ট আপটা হয়। অনেক ক্ষেত্রেই এই ভাইরাসটার সংক্রমণটা যে ঢুকে যায়, আক্রমণ তো যে কমপ্লিকেশন যেগুলো হচ্ছে সেটা অনেকটাই কম হয়। এবার সি তো মানুষ এখন তো মানে র্যান্ডামলি লেবু খাওয়া শুরু করেছে, এবং আমাদের মার্কেটে লেবুর দামও বেড়ে গেছে। সেটা যাই হোক, মানুষ তো একরকমভাবে জীবনযাত্রা করছে, কিন্তু যে জিঙ্ক বা এই ধরনের খাবার আমরা ভাগ করে খাবো কিভাবে? ব্যাপারটা হচ্ছে কি, এখন অনেক সব থেকে বড় জিনিস না, এখন অনেকটা ওষুধের কোম্পানিও ভিটামিন সি জিঙ্ক কম্বিনেশন ওষুধ নিয়ে এসছে, সেগুলো কিন্তু বাজারে ছাড়া হয়েছে, সেগুলো দেখো অনেকে কিনছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পুরোনো যে সমস্ত ওষুধগুলো আছে ভিটামিন সি এর, সেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। আর যদি আমি ওষুধ না খাই সেক্ষেত্রে আমাকে লেবু খেতে হবে ভালো করে, আমলকি, পেয়ারা, যেগুলো ভিটামিন সি বেশি আছে, টক জাতীয় খাবার, আর তার সঙ্গে সঙ্গে একটু কলা, বা তার সঙ্গে সঙ্গে আর বাদ বাকি সবজিগুলো যদি ঠিকঠাক করে খেতে পারে, শাকসবজি, তারা কিন্তু ভিটামিন সি আর জিঙ্কটা ভালো পাওয়া যায়। একদম। আর বিশেষ করে বলবো যে আমাদের যেমন আমরা বয়সের ভাগ করছি, কারণ এখন তো নর্মালি কোভিডের মধ্যে পেশেন্টের মধ্যে কিন্তু সব বয়সই ঢুকে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বয়সের ভাগ হিসাবে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হওয়া দরকার? দেখা গেছে
যে এই যে বয়সটা 40 to 50 তাদের কিন্তু মোটামুটি মডারেট রিস্ক, অনেকেই মোটামুটি আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন, আর বেশিরভাগ মর্টালিটি রেট বেশি হচ্ছে 65-এর বেশি। সুতরাং এই যে বয়সের যে 40 অনওয়ার্স থেকে 60-70 তাদের কিন্তু এক্সট্রা প্রিকশন নিতে হবে, কারণ তারা একসময় যারা 40 থেকে 50 তারা নিজেরা আমার অফিসেও যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাড়ির কাজও করছে, বাইরের কাজও করছে। আবার যারা 65 তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম সমস্যা, তাদের হয়তো সুগার থাকতে পারে, প্রেশার থাকতে পারে, তার সঙ্গে অন্যান্য সমস্যা, তাদের ক্ষেত্রে আলাদা রকমের আমার প্রোটেকশন দিতে হবে। যারা 65 বেশি তাদেরকে বাড়ির থেকে না বেরোনো করাই ভালো। তার সঙ্গে সঙ্গে যে খাবারগুলি বলা যায় ভালো করে খেতে হবে। আর তিনি যদি কোনো রোগে ভোগেন, প্রেশার, সুগার, কিডনির সমস্যা বা শ্বাসকষ্টের, সেই সমস্ত ওষুধগুলি বা অ্যাজমা, সেই ওষুধগুলি ঠিকঠাক করে চালাতে হবে। যদি আমার কন্ট্রোলে থাকে সুগার, প্রেশার যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু অতটা কমপ্লিকেশনটা হয় না। হয়তো কোভিড-19 ইনফেকশন হবে, তাই কমপ্লিকেশনটা অতটা হবে না। আর সাইমালটেনিয়াসলি 40 to 50 যে এইজটা আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে যদি তাদের কোনো প্রবলেম থাকে ওষুধটা খান, তার সঙ্গে সঙ্গে ব্যায়ামটাও করুন। তার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা গেছে ইমিউন বুস্ট আপ ব্যায়ামের মাধ্যমেও হয়, যোগ ব্যায়াম করলে, আর তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, এই যদি করতে পারে তাহলে কিন্তু ভাইরাসের কিছু প্রোটেকশনটা ওনারা পাবেন। এই যে সম্প্রতি কোভিড-19 ক্ষেত্রে একটু আগে আপনিও বললেন যে সমস্ত রকম উপসর্গের মধ্যে অন্যতম হচ্ছে এই পেটের সমস্যা, এবং এটাও এখন আমাদের ওয়েদার চেঞ্জ, যেমন গতকাল অসম্ভব পরিমাণে আমাদের কিন্তু ব্রিদিং প্রবলেম হয়েছে। দেখবেন গতকাল যা ওয়েদার ছিল সেই ওয়েদারে অনেকেই রাস্তায় কিন্তু বেরিয়েছেন ব্রিদিং প্রবলেম নিয়ে, ফলে তাদের একটা টেনশন কাজ করছে, আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে কেন, অত্যাধিক পরিমাণে সোয়েটিং হয়েছে কারণ হিউমিডিটি অনেকটাই বেশি ছিল। তো এই জায়গা দাঁড়িয়ে পেটের প্রবলেমও হচ্ছে। তো আমি বুঝবো কি করে যে সাধারণ মানুষ হিসেবে আমি কতটা সতর্ক হব? আমি আসবো, একজন বন্ধু রয়েছেন বোধহয়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি হাওড়া দিয়ে বলছি। কে বলছেন? মিন্টু ঘোষ। হ্যাঁ মিন্টু ঘোষ হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, আমার ছেলের না মানে 20 দিন আগে ওর এই পেটের সমস্যা হয়েছিল। পেটের সমস্যা হয়েছিল, হালকা হালকা একদিন জ্বরও এসেছিল। তো তারপর থেকে জ্বরটা একদিন ছিল, আমি প্যারাসিটামল খাইছিলাম, জ্বরটা কমে গেছে। তারপরে ওর নাকের গন্ধটা চলে যায় আর মুখের টেস্টটা চলে যায়। তারপরে আমি পরীক্ষাটা করাই। পরীক্ষাটা করাবার তো আমার নেগেটিভ এসেছিল, মানে পজিটিভ হয়নি। তো আমি ভাবছি যে ওর কি করোনা হয়েছিল নাকি, এটাই আমি জানতে চাই। আচ্ছা আপনি শুনতে থাকুন, না বলছেন না। দেখুন এই যে উনি যেটা হ্যাঁ। বললেন একদম একদম ক্যাটারাস্টিক, যেটা আপনি এইমাত্র যে কোশ্চেনটা করেছিলেন, একটা ডায়রিয়া হলো, তা হালকা হয়তো জ্বর ছিল, ডায়রিয়াটা কমছে না, ওষুধ খেয়েও কমলো না, দেখা গেলো 3-4 দিন 5 দিন পর থেকে তার নাকের ঘ্রাণটা চলে যাচ্ছে, গন্ধ চলে গেল, আর তার সঙ্গে সঙ্গে মুখের টেস্টটা অল্টার হয়ে গেল। এইগুলো হচ্ছে হলমার্ক সাইন্স আমার এই কোভিড-19-এর জন্য। যারা যদি কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোভিড-19 ইনফেকশন, এটা একটা সাইন। তারা আমাকে আলাদা করতে কী হবে, অনেকেরই এখন বাইরে খাওয়া হচ্ছে, এখনও পর্যন্ত যারা বাইরে খাচ্ছেন, ঝাল মশলা ভেজে খাচ্ছেন, তাদের একটা ডায়রিয়া হতেই পারে। বা আপনি যেটা বলেন কালকে যেটা প্রবলেমটা ছিল, দেখা যাচ্ছে মোবাইলে সবাই দেখেছে হয়তো বাইরে 37-38 ফিলস লাইক 52 ডিগ্রি কালকে বাইরে, কালকে সেটা অন্যরকমভাবে হিউমিডিটি অনেক বেশি ছিল, সেক্ষেত্রে অনেকেরই শ্বাসকষ্ট হয়েছে। সুতরাং এই সময়টা বাইরে খাবার খেলে ওই গরম সময় যে কালকে যেটা পড়েছিল তাদেরও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে আমাদের আলাদা করতে হবে। ধরুন একটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন হলো, ওষুধ দেওয়া হলো, 3 দিনের মধ্যে কমে গেল, ভালো হয়ে গেল, সেটা একরকম। আর যদি উনি যে সিমটমসটা বলেন সেটা হাইলি সাজেস্টিভ অফ কোভিড-19, ডায়রিয়া হলো, কমছে না, যতই ওষুধ খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমার এই সমস্ত প্রবলেমগুলো শুরু হলো, জ্বরটা আসা শুরু করলো, এই প্রবলেমগুলো শুরু হয়ে গেলো, তাহলে কিন্তু বুঝতে হবে এটা আমার কোভিড-19 টেস্টিংটা করতে হবে। এখন ওনার যেটা হয়েছে কি, কোভিড-19 টেস্টিংটা করেছেন, ওটা সে নেগেটিভ এসে, হয়তো উনি রিপিট যদি টেস্টিং করেন 3-4 দিন হয়তো পজিটিভ হতে পারে, যে 30%-এর মধ্যে যেটা হয়ে যায় সেটা নেগেটিভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম ক্ষেত্রে কোভিড-19 টেস্ট পজিটিভও আসে। সুতরাং যদি উনি ফিরে যায়, কিচ্ছু করতে হবে না, যদি আবার যদি সমস্যাটা ফিরে আসে, রিপিট কোভিড-19 টেস্টিং করুন, হয়তো পজিটিভ আসতে পারে। এই যে একবার নেগেটিভ আসছে এবং সেই পেশেন্টেরই যখন আবার পেশেন্ট না আমি বলবো সেই মানুষটারই যখন আবার টেস্ট করা হচ্ছে পরেই দেখা যাচ্ছে পজিটিভ, এইটা কি করে হচ্ছে এতটা কম সময়ের মধ্যে? এখন এইমাত্র বললাম যে কোনো টেস্টিংয়ের সময় আমার 30% নেগেটিভ হতেই পারে, আর হচ্ছে স্যাম্পেল কালেকশনের উপর নির্ভর করবে। একদম নেজোফ্যারিংসে গিয়ে ওইটা ঠিকঠাক করে আনতে, অনেক সময় নাকের ভিতরে যদি স্যাম্পেল নিয়ে চলে আসে তাড়াতাড়ি, তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আমার ফলস নেগেটিভ চলে আসতে পারে। অনেক সময় কী হয়, মানে সিরিয়াল টেস্টিংয়ে অনেক সময় পজিটিভ দেখতে পাওয়া যায়। এই যে অনেকে যেটা হয় প্রথমবার নেগেটিভ, দ্বিতীয়বার নেগেটিভ, তৃতীয়বার গিয়ে পজিটিভ হলো, সেক্ষেত্রে এইভাবে এই প্রবলেমের জন্যই হয়। সুতরাং যদি এইভাবে প্রশিক্ষণ দেওয়া যায় মেডিকেল টেকনোলজিদের, কীভাবে স্যাম্পেল, অনেকেই শিখে গেছে স্যাম্পেল টানাটা ভালো করে, আর তার সঙ্গে সঙ্গে টেস্টিংটা ঠিকঠাক করেই করতে হবে, তাহলে কিন্তু আমার ইনফেকশন ভালো করে ধরা যাবে, ট্রিটমেন্টটা করা যাবে।
এবার আমি বলবো যে এখন ধীরে 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 মানুষ তো অনেকটাই এই রোগটার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলেছে, কারণ যে এভাবেই লড়াই করতে হবে এটা একটা চিন্তাভাবনার মধ্যেই মানুষ নিয়ে নিয়েছে, আমরা প্রত্যেকে নিয়ে নিয়েছি। এই যে আমরা মাস্ক ব্যবহার করছি, কখনো কখনো মাস্কে শুনছি যে এই ভালভ দেওয়া মাস্ক ইউজ করা হবে না, এটা করা ঠিক না, এটাতে আরও ব্রিদিং প্রবলেম বা অনেক সমস্যা তৈরি হতে পারে। তো মানুষ করবেটা কি? কারণ এখন তো মার্কেট সিচুয়েশন যা দাঁড়িয়ে গিয়েছে, এখন মাস্কই বিকোচ্ছে বেশি, এবং নট নেসেসারি যে সবাই যে না N95 কিনছে তা নয়, কিন্তু বলছে N95 ঠিকঠাক নয়, সেটা হয়তো প্রপার হবে না। তো কি করবে মানুষ? এখন হচ্ছে কোনটা তাহলে প্রপার? ব্যাপারটা হচ্ছে কি, ট্রিপল লেয়ার মাস্ক বা ফ্যাব্রিক মাস্ক ইউজ করবে 1 নম্বর। আর 2 নম্বর, যদি N95 মাস্ক ইউজই করতে হয় ব্র্যান্ডেড ভালো জায়গা থেকে কিনতে হবে, বাইরের জায়গাতে না কেনাই ভালো। আর যেটা আপনি বলেন ভাল্ব দেওয়া প্রবলেমটা কী হয়, ধরুন একটা পেশেন্টের কোভিড-19 পজিটিভ, সে ভাল্বযুক্ত N95 মাস্ক ইউজ করছে, সে যখন ছাড়ছে শ্বাসটা, এই ভাল্বে কিন্তু অতটা ক্যাপাসিটি নেই, যত আমরা ইউজ করতে ততদিন চলে যায় নষ্টটা। সো সেক্ষেত্রে কিন্তু উনি যদি হয়তো কারো কোভিড-19 সে ইউজ করছে মাস্কটা, সে যখন শ্বাসটা ছাড়ছে, অন্য পেশেন্ট যদি না পরা থাকে কোনো মাস্ক, সেক্ষেত্রে ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। সুতরাং আমরা বলবো ভাল্ব ছাড়া ইউজ করুন N95 মাস্ক, তার সঙ্গে সঙ্গে ট্রিপল লেয়ার মাস্ক ইউজ করুন। দয়া করে দুটো, অনেকে আছে দুটো ট্রিপল লেয়ার মাস্ক ইউজ করে, সেটা তো করতে হবে, কোনো অসুবিধা নেই, ট্রিপল লেয়ার মাস্ক সাফিসিয়েন্ট। আর যদি N95 মাস্ক পরলেও ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা ভালো ব্র্যান্ডেড জায়গা থেকে কিনতে হবে। আচ্ছা, এটা তো আমাদের ব্রিদিং, নর্মালি তো ব্রিদিং প্রবলেম হতে পারে। হ্যাঁ, এবার কাদের হতে পারে ব্রিদিং প্রবলেম? অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে লং টার্ম আমরা যদি মাস্ক ইউজ করে, সেক্ষেত্রে অ্যালার্জিক প্রবলেম হতে পারে, আর শ্বাসকষ্ট হতে পারে, বা অ্যালার্জি, নাক চুলকানো, এগুলো হতে পারে যাদের অ্যালার্জি আছে মেটেরিয়ালে। আরেকটি দেখতে পাচ্ছি কিছুদিন না, অনেক দিন আগে যে স্যানিটাইজার ইউজ করে হাতে প্রবলেম হয়, ডার্মাটাইটিস হয়। সুতরাং তাদেরকে বলবো, যদি এরকম কোনো প্রবলেম থাকে, যে মেটেরিয়ালে আপনার অ্যালার্জি আছে সেটাকে বর্জন করতে হবে, ব্যবহার করতে হবে। যদি আপনার স্যানিটাইজার অ্যালকোহলের প্রবলেম হয়, আপনি সাবান জলে চলে যান। আর অনেক সময় ড্রাই দেখবেন সাবান পাওয়া যায়, সেটা ব্যাগে রাখতে হয়, সেটা জল দিয়েই সেটা সাবান দিয়ে হাত করে। অনেকে যে একটা প্যাকেট মতো ইউজ হয়, কাগজের মতো স্ট্রিপের মধ্যে সাবান থাকে, সেটা ইউজ করুন। হ্যাঁ, ওটা ইউজ করলে মোটামুটি হাতে সাবানটা ধুয়ে গেল, তাহলে অ্যালকোহলে আর এক্সপোজ হলো না, ডার্মাটাইটিসটা হবে না। তার সঙ্গে সঙ্গে যাদের মাস্ক অ্যালার্জি আছে, সেই মেটেরিয়ালটি বর্জন করুন, অন্য মেটেরিয়াল ইউজ করুন। ডাক্তারবাবু, এখন যেমন ওই অক্সিজেন লেভেল আমরা দেখছি, এখন সবই তো মানুষ যাহা দেখছে তাহাই আমরা এখন সেদিকেই সেই পথেই হাঁটা শুরু করছি, যতটা নিজেকে সুস্থ রাখা যায়। এই যে অক্সিজেন লেভেল এখন তো মানে টেস্ট মানুষ করছে, এটা থেকে আদৌ কোনো ফল পাবে মানুষ? কোনটা? অক্সিজেন লেভেল টেস্ট এখন যেটা হচ্ছে। হ্যাঁ, ওটা তো পালস অক্সিমিটার পাওয়া যায়, মেশিনটা। ওটা কিনলে আমি একসঙ্গে পালসটা দেখতে পাচ্ছি, স্যাচুরেশন দেখতে পাচ্ছি। আমাদের অ্যালার্মিং কত, 92, 94-এর কম হয়ে গেলে, 90 কমে গেলে আরও খারাপ। আমরা মোটামুটি রাখবো 95 থেকে 99% থাকে, সে ভালো, কোনো তার হাইপক্সিয়া নেই। অনেক সময় এরকমও দেখতে পাওয়া গেছে যে পেশেন্ট ভালোই আছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, দেখা গেলো স্যাচুরেশন বেশি, 30% স্যাচুরেশন, 40% স্যাচুরেশন। এইগুলো, এই টার্মটাকে একটা কথা বলে হ্যাপি হাইপক্সিয়া। মানে পেশেন্ট এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হট করে দেখা গেলো একটু শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যে স্যাচুরেশন 40%, তার মানে বুঝতে হবে পেশেন্টের ফুসফুসের অবস্থা খুব খারাপ। ইমিডিয়েটলি সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত একসঙ্গে। সুতরাং এখন কোভিড-19-এর সময় যে কোনো সিমটম যে কোনো সময় আসতে পারে যে কোনো পেশেন্টের কাছে। সুতরাং সেই জায়গায় কি এখন অক্সিমিটারটা মাস্ট হওয়া উচিত প্রত্যেকটা ক্ষেত্রে? এবারে কি অনেক মানে প্রতিষ্ঠান যেগুলি ধরুন বড় বড় জায়গায় মার্কেট বা অফিসগুলোতে এন্ট্রির সময় এটা একটা করে দিচ্ছে, ম্যান্ডেটরি করে দিচ্ছে, যে যখন ঢুকছে তার স্যাচুরেশনটা দেখে নিচ্ছে। অনেক সময় ওটাতে ধরা পড়ে। অনেক সময় কী হয়, অনেক পেশেন্টরা প্যারাসিটামল খেয়ে চলে যাচ্ছে হাসপাতালে কাজ করতে, তাদের থার্মাল গান দিয়ে যখন টেম্পারেচারটা দেখছি, টেম্পারেচার নর্মাল, সে কাজ করছে, কিন্তু সে সিমটমস আমার কোভিড-19-এর সিমটমসে আছে হয়তো অন্যান্য, সে প্রকাশ করছে না। সেখানে প্রবলেমটা হয়ে গেছে থার্মাল গানটার জন্যে। এখন থার্মাল গান ইউজ করে, তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় পালস অক্সিমিটার আছে। পালস অক্সিমিটার সুবিধাটা হচ্ছে কি, এই যে কমপ্লিকেশনটা শ্বাসকষ্ট, সেটা তো সবথেকে বড় ফুসফুসে মানে লাং ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, এটাকে আর্লি ডিটেক্ট করতে পারবো। আরেকটা বিষয় আমার মনে হয় যে থার্মাল গানের প্রসঙ্গ তুললেন রসা, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে আউটসাইডার্স যখন রাস্তা দিয়ে হেঁটে কোনো কারণে এলো এবং গেটে যখন থার্মাল গান দিয়ে চেক করা হচ্ছে, কখনো তার দেখাচ্ছে টেম্পারেচার 98, কখনো 97 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তো এই যে ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে না, আমাদের বডির টেম্পারেচার সবসময় ফ্ল্যাকচুয়েট করে, যেমন পালস, প্রেশার। 98 শুনলে সে ভয় পেয়ে যাচ্ছে না, 99 নর্মাল, 99-এর বেশি আমরা বলি। এমনি কোভিড-19 ইনফেকশন হলে 100-র বেশি হবে, 103 পর্যন্ত থাকবে। আমরা অ্যালার্মিং কত, 99-এর বেশি হলে, মানে ওটা হচ্ছে ফার্স্ট 98.4, 98, নাও 98 নর্মালি, 97 তো নর্মাল। যদি 99-এর বেশি হয়, 100, তখন আমরা বলি না, আপনি কাজে জয়েন করতে পারবেন না। এবার অনেকে যদি তারা ক্যালপল খেয়ে আসে, টেম্পারেচার কম, সেক্ষেত্রে আমরা তার সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে আমরা অক্সিমিটার, অনেক জায়গায় পালস অক্সিমিটার ইউজ করছি।
একদম। সুতরাং একটি বিষয় আমাদের সবসময় মাথার মধ্যে রাখাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে যতটা সম্ভব নিজেকে সুস্থতার মধ্যে রাখা, যেটা আমরা চেষ্টা করছি এবং আমরা করে উঠতে অনেক সময় পারছি এবং অনেক সময় পারছি না, কারণ কিছু ক্ষেত্রে মানুষ না আমার মনে হয় মানে বলে না ধৈর্য হারিয়ে ফেলছে, যে এতক্ষণ আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি তারপরেও আমরা বেরোতে পারছি না, হয়তো আমার আশেপাশেই অ্যাফেক্টেড হয়ে গেছে, তারা ভাবছে যে আমরা তাহলে কি হয়ে যাবে, হাওয়া বাতাসে কি হয়ে গেল, তার আমরা কাছে কি যে পিঠে গেলাম না, কিন্তু তাও একটা টেনশন কাজ করছে। কিন্তু তাও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে, আপনি যেমন স্যানিটাইজারের ক্ষেত্রে বললেন যে অনেকে অ্যালার্জি থাকতে পারে, শুধু সোপ বা শুধু হ্যান্ড ওয়াশ এটা দিয়েও কি আমরা রুখতে পারি সমস্যাকে? ভালো করে আমার যদি অ্যালকোহলে যদি আমার অ্যালার্জি থাকে, হাতটা যদি আমি সাবান জল দিয়ে রুখতে পারবো, মাস্ক ইউজ করতে পারবো, নিজেকে পরিষ্কার রাখা, যখনই যদি কোনো বাইরে যাই এসে আমার জামাটাকে পরিষ্কার করা, আর যদি মনে হয় স্নান 1 থেকে 2 বার, বেশি নয়, কারণ ঠান্ডা লাগলে অন্য প্রবলেম হয়ে যেতে পারে, ওনার মনে হয়তো প্যানিক অ্যাটাক, আমার অন্য ইনফেকশন, সুতরাং আমরা বলবো স্নান একবারই করুন, বাদ বাকি সময় গা হাত পা পরিষ্কার করুন সাফিসিয়েন্ট, আর দরকার না হলে বাইরে বেরোবেন না, আর যেটুকু কাজ করে চলে আসুন। আর স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলতে বলা হয়েছে, যে লকডাউন যে সমস্ত আপকামিং দিনগুলো আছে সেগুলো লকডাউন মেনে চলুন। এই যে সপ্তাহে 2 দিন করে হচ্ছে, হবে কি হবে না, ভালো হবে সেটা মেনে না, যেটা আমার স্বাস্থ্য অধিকর্তারা বলেছেন যে এইভাবে চলবে, বা মন্ত্রীরা যেটা বলেছেন যে লকডাউন এই দিন সেই দিন লকডাউনে ভালো করে মেনে চলুন, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু ব্রেক দ্য চেন। একদমই তাই, সেটা তো মেনে চলতেই হবে। তার সঙ্গে আমার মনে হয় এটাও মানা দরকার যে লকডাউন উঠলে পরের দিন আমি 4 দিনের বাজার একসঙ্গে করতে বেরিয়ে গেলাম, সেখান থেকেও আমার মনে হয় অ্যালার্ট হওয়ার সময় এসেছে। কারণ একদিন লকডাউন, তার পরের দিনই খাবার মজুরের জন্য মানুষের ছোটাছুটি, হুড়োহুড়ি, তাড়াহুড়ো, এতে কিছুই না, আরও সংক্রমণ বাড়তে পারে। যে চেনটা ব্রেক করার কথা বলা হচ্ছে সেটা কিন্তু নতুন করে ছড়িয়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি। সচেতনতা সর্বৈব এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেভাবেই আমরা এগোবো, সতর্ক থাকবো। ওই যে যেটা ডক্টর সাহেব বললেন আজকে, যে সতর্ক থাকুন কিন্তু ভুল সিদ্ধান্তে যাবেন না, পাশে থাকুন মানুষের, করোনা আক্রান্ত প্রত্যেকটি মানুষের পাশে থাকুন, তাহলে তারা মানসিকভাবেও সুস্থ হবে। অনেক অনেক ধন্যবাদ জানাবো শাহকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।